জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হচ্ছে তার 8 তারিখের 3টা শিফটেরই সায়েন্সের কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তোমরা যারা যারা 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পরীক্ষাটা দিবে, বিশেষ করে যারা 2 তারিখ পরীক্ষাটা দিবে, ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। আজকের ক্লাসটা একটু লম্বা হবে, তাই একটু ধৈর্য সহকারে দেখো। ক্লাসটাতে প্রায় 50টার মতো প্রশ্ন তোমার আছে, ঠিক আছে? কিন্তু তুমি বিশ্বাস করো, এই 50টা কোশ্চেন তুমি করবে, তার সাথে আমি তোমাকে প্রায় 100 থেকে 150 কোশ্চেন তোমার রিভিশন হয়ে যাবে। কারণ একটা কোশ্চেন তার 4টা অপশন, আমি তোমাকে 4টা অপশন সম্বন্ধেই বলে দেবো, ঠিক আছে? যাতে কোথাও তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো ক্লাসটা তোমরা দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। যদি ক্লাসটা তোমার কিছু পছন্দ হয় বা যদি তোমার ক্লাসটা 1% হলেও উপকারে আসে, তাহলে কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে অ্যামিবাই খাদ্য শৃঙ্খলা মানে ভোজন গ্রহণ করার ক্রম কীরকম হয়। দেখো, অ্যামিবা আছে, ধরো এটা হচ্ছে অ্যামিবা, ঠিক আছে? এটা অ্যামিবা আছে, এর সামনে ভোজন আছে। এবার ধরো আমরা কি করি, যখন আমাদের সামনে যখন খাবার রাখা থাকে, আমরা কি করি, হাতটাকে নিয়ে যাই খাবার খাওয়ার জন্য। অ্যামিবাও সেরকম কি করে, নিজের অঙ্গকেও না একটু একটু করে বাড়িয়ে নেয়, ঠিক আছে? ধরো এই অঙ্গটাকে একটু বাড়িয়ে নিল, এখান থেকে এই অঙ্গটাকে একটু বাড়িয়ে নিল, আবার এই অঙ্গটাকে একটু বাড়িয়ে নিল, আবার এই অঙ্গটাকে একটু বাড়িয়ে নিল, মানে নিয়ে কি করে পুরো খাবারটাকে নিজের ভিতরে ঢুকিয়ে নেয়, দিয়ে এরকম একটা অ্যামিবা হয়ে যায়, এর ভিতরেই খাবার চলে এলো। এই যে আমরা যেরকম খাবার হাতে নিয়ে মুখের মধ্যে ঢুকাচ্ছি, অ্যামিবাও এই সেম জিনিস এই অঙ্গটাকে বাড়িয়ে বাড়িয়ে খাবারটাকে নিজের মধ্যে নিচ্ছে, ঠিক আছে? এই যে অঙ্গটাকে বাড়াচ্ছে না, এই অঙ্গটাকে মানে এই অঙ্গগুলোকে বলা হয় ক্ষণপদ। ক্ষণপদ, আমাদের যেরকম হাত হয় সেরকম অ্যামিবার কি হয়, ক্ষণপদ। এই ক্ষণপদকে ইংরেজিতে সিউডোপোডিয়া বলে, ঠিক আছে? তার মানে সিউডোপোডিয়া তোমার প্রথম পার্ট হবে, ঠিক আছে? এই দুটো অপশন অলরেডি কেটে গেল। এবার দেখো, আমরা যেরকম হাত দিয়ে খাবারকে মুখে দিলাম, অ্যামিবা কি করলো, ক্ষণপদ দিয়ে খাবারকে নিজের মধ্যে নিয়ে নিল, তার মানে কি পরের অপশন, তার পরের প্রক্রিয়া কি খাবারটাকে গ্রহণ করা হবে। এবার কি হয় দেখো, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে যে অ্যামিবা যে এই সিউডোপোডিয়ার মাধ্যমে খাবারকে নিজের মানে ভেতরে নেয়, এই প্রক্রিয়াটাকে কি বলে? তো তোমরা মনে রাখবা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? ফ্যাগোসাইটোসিস, কেমন? ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? এই পুরো প্রক্রিয়ার নাম। এবার কি হয়, এই যে মানে অ্যামিবা যে খাবারটা নিজের ভেতরে নিয়ে নিল, এবার নেওয়ার পর কি হলো, এটা অ্যামিবার ভিতরে যে কোষ, সেই কোষের মধ্যে ব্যাপারটা চলে গেল। এই কোষের মধ্যে যাওয়ার পর কোষ কি করে না, ভিতরে ফুড ভ্যাকিউল তৈরি করে, ঠিক আছে? ফুড ভ্যাকিউল তৈরি করে। ফুড ভ্যাকিউলকে বাংলাতে খাদ্য গহ্বর বলে। এই ফুড ভ্যাকিউল তৈরি করার পর এই ফুড ভ্যাকিউলে খাদ্য চলে এলো। এই ফুড ভ্যাকিউলের মধ্যে অনেক রকম এনজাইম পাওয়া যায়, ঠিক আছে? এই এনজাইম কি করে, এই খাবারগুলোকে ডাইজেস্ট করে, পরিপাক করে। ডাইজেস্ট করার পর সেই আবার সেই কোষের মাধ্যমেই অ্যামিবার খাবার বাইরে বেরিয়ে যায়। পুরো প্রসেসটা এইভাবে হয়। তাহলে প্রথম কি হবে, প্রথমে অ্যামিবা সিউডোপোডিয়া মানে হাত দিয়ে খাবারটাকে গ্রহণ করলো। গ্রহণ করার পর আমরা যেরকম পেটের ভিতরে নিই, অ্যামিবা করলো কি নিজের কোষের ভিতরে নিল। আমাদের পেটের ভিতরে বিভিন্ন এনজাইম থাকে, অ্যামিবার কোষের ভিতরেও বিভিন্ন এনজাইম থাকে। আমরা যেটা পেটে নিচ্ছি ওটাকে অ্যামিবার কি বলে, ফুড ভ্যাকিউল মানে খাদ্য গহ্বর। এবার সেই এনজাইম আমাদের কি করে, খাদ্যটাকে পচিয়ে দেয়, এদেরও খাদ্যটাকে পচিয়ে দেয়, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হবে। আর এখান থেকে একটা পয়েন্ট কি বললাম, যে এখানে তোমাদের এই যে অ্যামিবা সাইডোপোডিয়া মানে সিউডোপোডিয়ারি যে খাদ্যটাকে গ্রহণ করছে, এই পুরো প্রক্রিয়াটাকে কি বলে, ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার বি, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মিমোসা বা লজ্জাবতী উদ্ভিদকে স্পর্শ করলে কেন পাতা গুটিয়ে যায়। দেখো কি হয় ব্যাপারটা, যেমন আমাদের মধ্যে রিফ্লেক্স অ্যাকশন হয়, যে আমরা কোনো গরম জিনিসে যেই হাত দিলাম আমরা হাতটাকে সরিয়ে নিই, সেম জিনিস তোমার লজ্জাবতী গাছেও হয়। আমাদের জিনিসটা কেন হচ্ছে, রিফ্লেক্স অ্যাকশনের জন্য। লজ্জাবতীরও রিফ্লেক্স অ্যাকশন হয়, কিন্তু সেটাকে আমরা অন্য নামে জানি। এই যে স্পর্শ হচ্ছে, সেটাকে আমাদের যেমন রিফ্লেক্স অ্যাকশন, ওদের হচ্ছে সিসমোনাস্টি, ঠিক আছে? কি নাম বললাম, সিসমোনাস্টি, সিসমোনাস্টি, ঠিক আছে? এটা এবার এই সিসমোনাস্টির যেই অ্যাক্টিভ হয়ে যায়, সেই পাতা সে গুটিয়ে নেয়। অ্যাকচুয়ালি এই জিনিসটা কেন হয় বলো তো? দেখো, লজ্জাবতীর পাতায় না, মানে গোড়া যেখান থেকে ধরো, এখান থেকে পাতা শুরু হলো, তো এটা ধরো গাছের পাতা। এই যে এই গোড়াটাতে কি হয়, একটা কোষ পাওয়া যায় যাকে আমরা বলি পালভিনাস, ঠিক আছে? পালভিনাস, পালভিনাস কোষ, ঠিক আছে? এই কোষের ভিতরে কি হয়, যেই আমি মানে তুমি হাত দিবা, কিংবা ধরো লজ্জাবতী গাছে হাত দিলাম, এই পালভিনাস কোষের ভেতরে যে জল থাকে, সেই জলের মধ্যে একটা মানে যে জলের যে চাপ হয় কিনা, চাপের পরিবর্তন হয়, ঠিক আছে? চাপের পরিবর্তন হয়। যেই চাপের পরিবর্তন হলো কিনা, সেই জলের আমাদের মানে কি বলে, চাপের পরিবর্তন হওয়ার সাথে জলটা কি করে, এই পালভিনাস কোষ থেকে নিচের দিকে নেমে যায়। মানে ধরো এই পাতার গোড়াতে জলটা আছে, তো মানে সমস্ত পাতাতে জল আছে, ধরো যেই অ্যাক্টিভ হলো এইখানে জলের প্রেসারের মানে পরিবর্তন হলো, জল কি করে এখান থেকে নিচে নেমে গেলো। যেই এটা নিচে নেমে যায় কিনা, সঙ্গে সঙ্গে পাতাটা গুটিয়ে নেয়। এই কারণে এই যে এই চাপের পরিবর্তন হচ্ছে না, এই চাপের পরিবর্তনটাকে বলা হয় টার্গার প্রেসার, কেমন? টার্গার প্রেসার। এটা কেন হয় বলতো? এটা মূলত আমরা যেরকম কি, যে ধরো হঠাৎ করে গাড়ি চালাচ্ছি, সামনে কেউ চলে এলো, তো ব্রেক মারার জন্য অটোমেটিক আমার হাতটা ব্রেক মেরে দেয়, কি রিফ্লেক্স অ্যাঙ্গেলের মানে অ্যাকশনের জন্য। সেম এই জিনিসটাও মানে মানে লজ্জাবতীর গাছের সাথে হয়, টার্গার প্রেসার অন হয়ে যায়। এটা কি হয়, ধরো মানে ওদেরও যেমন ধরো মনে হবে যে না আমাদের কেউ ক্ষতি করতে আসছে বা কিছু, যেমন আমরা ধরো ধরতে গেলাম,
যেই লজ্জাবতী ভালো নাই আমাকে ক্ষতি করতে এসে সাট করে নিজেকে গুটিয়ে নেয়, বুঝলো তো? এই জিনিসটাই হয়, এই কারণেই লজ্জাবতী গাছের পাতা শুকিয়ে যায়। আমি তোমাকে কি বললাম, লজ্জাবতীর গাছের পাতাকে যখন স্পর্শ করা হয় তখন তাদের সিসমোনাস্টি বলে এক ধরনের রিফ্লেক্স অ্যাকশন হয়, যার কারণে সে পাতাটাকে গুটিয়ে নেয়। এই সিসমোনাস্টি মানে অ্যাকশন কেন অন হয়, কারণ লজ্জাবতী গাছের পাতার গোড়াতে একটা কোষ পাওয়া যায় যাকে বলা হয় পালভিনাস কোষ। এই পালভিনাস কোষের মধ্যে কি হয়, যখনই তুই পাতাটাকে ধরবা এই পাতাতে থাকা সমস্ত জল, এই জল কি করে পালভিনাস কোষের এখানে তো আছে কিনা, এখানে হচ্ছে চাপের পরিবর্তন হয়ে যায়। এই চাপের পরিবর্তনটাকেই টার্গার প্রেসার বলা হয়। যেই পরিবর্তন হলো সঙ্গে সঙ্গে কি হলো, জল এখান থেকে নিচের দিকে নেমে যায়, যার কারণে কি হয় এখান থেকে জলের পরিমাণ কমে গেল, পাতাটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এটাই হয়। এবার দেখো অপশানে কি আছে, বলছে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হয়, একদম না। তো বলছে টার্গার প্রেসার বা স্ফীত চাপের আকস্মিক পরিবর্তনের কারণে, এটাই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হবে না, পাতার বৃদ্ধি থমকে যাওয়া হবে না। ঠিক আছে, বুঝতে পারলে তো? এবার তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে কোন কোষে মানে কিসের জন্য এটা বন্ধ করে, মনে রাখবো সিসমোনাস্টির জন্য। যদি বলে কোন কোষের কারণে এটা হয়, বলবো মনে রাখবো পালভিনাস কোষের জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ডেবয় টেবিল সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য? দেখো ডেবয় টেবিল কিছুই না, একটা হচ্ছে মানে বর্জ্য পরিমাণকে রিসাইকেল করার একটা প্রসেস। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, ডেবয় টেবিল কি, প্রচুর পরিমাণে বর্জ্য যেখানে উৎপন্ন হয় সেখান থেকে এই ডেবয় টেবিলের মাধ্যমে সেই বর্জ্যগুলোকে বাছাই করা হয়, বাছাই করার পর যেগুলো রিসাইকেল করা যাবে সেইগুলোকে রিসাইকেল করে নেয়, বাকিগুলোকে নষ্ট করে দেয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোষ প্রজনন কোথায় হয়? দেখো কোষ প্রজনন হয় তোমার নিউক্লিয়াসে। ঠিক আছে, সঠিক অ্যান্সার তোমার কি বি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি হয়, দেখো এখানে প্রথমত সেল ডিভিশনের মাধ্যমে কোষের প্রজনন হয়। যদি জিজ্ঞাসা করে কোন সেল ডিভিশনের কোন প্রক্রিয়া, মনে রাখবা মাইটোসিস বা মিওসিস। ঠিক আছে, মাইটোসিস বা মিওসিস, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমেই এর মধ্যে কোষের প্রজনন হয়। কি হয় ব্যাপারটাতে, যখন সেল ডিভিশন হয় কিনা, সেল ডিভিশন হওয়ার কারণে নিউক্লিয়াসে কি হয়, ডিএনএর প্রতিলিপি তৈরি হয়। কেমন, ডিএনএর যে প্রতিলিপি তৈরি হলো, প্রতিলিপি তৈরি হওয়ার পর কি হয়, সাইটোপ্লাজম যে আছে সে বিভাজিত হয়ে যায়। যেমন বিভাজিত বিভাজিত হয়ে যাওয়ার পর কি হয়, মানে ধরো একটা মাদার সেল থেকে বিভাজিত হয়ে যাওয়ার পর কি হয়, দুটো মানে কি বলবো ডটার সেলের নির্মাণ হয়ে যায়, তাই না? এইভাবেই কোষ প্রজনন করে। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে তোমার, সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয়াস। কেমন, রাইবোজোম কি করে, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি। কেমন, আর এই প্রোটিন ফ্যাক্টরি কি কত রকমের প্রোটিন তৈরি করে, মনে রাখবো দুই রকমের, একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। 70S হচ্ছে প্রোক্যারিওটিক জীবের জন্য, আর 80S হচ্ছে ইউক্যারিওটিক জীবের জন্য। ঠিক আছে, কোষ প্রাচীর কি হয়, কোষ প্রাচীর তোমাদের উদ্ভিদের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, উদ্ভিদে কোষ প্রাচীর তৈরি হয়। আর কোষ প্রাচীর তৈরি হয় কিসে, মনে রাখবা সেলুলোজ দিয়ে কোষ প্রাচীর তৈরি হয়। ঠিক আছে, সেলুলোজ। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের কোনটি শিখা ছাড়াই জ্বলে? দেখো শিখা কেন জ্বলে আগে তুমি এটা জানো। দেখো যখন কোনো জিনিস জ্বলে কিনা, জ্বলার সময় মানে যদি বাষ্পীকৃত হয় জ্বলতে জ্বলতে, ঠিক আছে, বাষ্পীকৃত হয় তখন সেখানে শিখার নির্মাণ হয়। ঠিক আছে, এলপিজি, মোম আর কাঠ এই তিনটাই যখন জ্বলে তখন বাষ্পীকৃত হতে থাকে, যার কারণে কি হয় এই তিনটারই শিখা থাকে। কিন্তু চারকোল কি, চারকোল হচ্ছে একটা শুদ্ধ কার্বন। ঠিক আছে, শুদ্ধ কার্বন, শুদ্ধ কার্বন যখন জ্বলে কিনা তখন শিখার নির্মাণ হয় না, তখন সেটা একদম মানে বিনা শিখা ছাড়া একদম লাল হয়ে জ্বলতে থাকে। শিখা কি হয়, উপরে দেবে একটা নীল রঙের হয়ে যায় না, ওটাকে আমরা শিখা বলি। কিন্তু কার্বনে কি একদম পুরো ব্যাপারটা লাল হয়ে থাকে, কোনো রকম দৃশ্যমান শিখা তুমি ওখানে পাবা না। ঠিক আছে, সেই জন্য কি হয় চারকোল, আর যেহেতু মানে শুদ্ধ কার্বন জ্বলছে, শুদ্ধ কার্বন জ্বললে কি হয় তোমার বাষ্পীকৃত হয় না। ঠিক আছে, বাষ্পীকৃত হয় না, আর ও মানে অগ্নিশিখা জ্বলার জন্য কি হয়, তোমাকে বাষ্পীকৃত হতেই হবে। যেহেতু চারকোলে তোমার বাষ্পীকৃত হচ্ছে না, তাই এটাতে শিখা মানে শিখা থাকে না। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, কোনটা শিখা ছাড়া জ্বলে, চারকোল তোমার সঠিক অ্যান্সার হবে, এটা শিখা ছাড়া জ্বলে। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বেগ সময় গ্রাফের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক? ঠিক আছে, দেখো বেগ সময় গ্রাফ জানার জন্য তুমি না আগে দুটো গ্রাফের ব্যাপার আগে জেনে নাও, তারপর দেবো অপশন, মানে উত্তরটা তুমি নিজেই করতে পারবা, তাই না? চলো দেখো আমাদের সিলেবাসে না টোটাল দুখানা গ্রাফ আমাদেরকে পড়তে হবে, তাই না? একটা হচ্ছে তোমার বেগ সময় গ্রাফ মানে ভেলোসিটি টাইমের গ্রাফ পড়তে হবে, আর একটা তোমাকে পড়তে হবে ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফ। ঠিক আছে, দুটোই সেম জিনিস, সেমই ব্যাপার, শুধু জাস্ট একটু মানে নামগুলো আলাদা, বাকি সব সেম। এই গ্রাফ থেকে টোটাল তোমাদের 8খানা প্রশ্ন হয়। ঠিক আছে, এবার এই 8খানা প্রশ্নকে এরা বিভিন্ন রকম ভেঙে চুড়ে 8কে 80 করতেই পারে, কিন্তু তুমি মেন যে 8খানা কোশ্চেন হয় সেটা যদি তুমি জেনে যাও তাহলে 80টা কোশ্চেন কেন 800টা কোশ্চেন করতেও তোমার কোনো অসুবিধা হবে না। দেখো বেগ সময় গ্রাফ, ঠিক আছে, সবসময় এটা হচ্ছে বেগ, উপরে হচ্ছে বেগ, নিচে হচ্ছে সময়। কেমন, বেগ আর সময়। দেখো বেগ আর সময়ের কি হয়, যদি বেগকে আমি সময় দিয়ে ভাগ করি তাহলে কি হয় বলতো, কি নির্মাণ হয়, ত্বরণের নির্মাণ হয়, তাই না? তার মানে কি এখানে যেই জিনিসগুলো আসবে প্রত্যেকটা তোমার ত্বরণ হবে, তাই তো? এবার দেখো
টোটাল 4টা জিনিস এখান থেকে হয়। প্রথম কি হয়, একটা লাইন এই সোজাসুজি এইভাবে বেরিয়ে যায়, একটা লাইন এভাবে বেরিয়ে যায়, একটা লাইন কি হয় এরকম উপরের দিকে ওঠে, একটা লাইন কি হয় এরকমভাবে নিচের দিকে নামে, ঠিক আছে, আর একটা লাইন কি হয় এরকম এইভাবে চলে যায় হরিজন্টাল ভাবে, ঠিক আছে। এই 4টা প্রশ্ন তোমাদের, এখান থেকে 4টা, এখান থেকে 4টা, টোটাল কত হবে 8টা। দেখো সবার প্রথমে কিরকম হয়, যদি মানে বেগ সময় গ্রাফে এই সরল রেখা অনুযায়ী থাকে, ঠিক আছে, এটা একটা সরল রেখা, যদি সরল রেখা থাকে তাহলে এটা যদি আমি 1 নম্বর ধরে নিই, সরল রেখা থাকলে এটা কি, যেহেতু বেগ বাই সময় কি হয় ত্বরণ, তার মানে এইখানে যা আসবে সব তোমার ত্বরণ আসবে। 1 নম্বর কি হচ্ছে, সরল এক সমান সরল রেখা আছে, তাই না, যদি সরল রেখায় থাকে তাহলে তোমার কি হয় বলতো, অ্যাক্লিয়ারেশন যেটা আছে সেটা কি হবে এক সমান, এক সমান, কেমন। দ্বিতীয় তোমাকে জিজ্ঞেস করবে যে এই যে যদি বেগ সময় গ্রাফে যদি বক্ররেখা উপরের দিকে ওঠে তখন সেটা কি প্রদর্শিত করবে, মনে রাখবো এটা 2 নম্বর লিখে দিচ্ছি। কি বললাম, বেগ সময় গ্রাফে যদি বক্ররেখা উপরের দিকে ওঠে সেটা আমাদেরকে দেখাবে যে ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, ত্বরণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর তোমাকে জিজ্ঞেস করবে যে বেগ সময় গ্রাফে যদি বক্ররেখা নিচের দিকে আসে তাহলে সেটা কি প্রদর্শিত করবে, এটা যদি আমি 3 নম্বর ধরে নিই তাহলে তোমরা মনে রাখবা এটা কি করবে, ত্বরণকে মানে ত্বরণ হ্রাস হচ্ছে, ত্বরণ কমছে। কি বললাম এখন পর্যন্ত, এক সমান সরল রেখা মানে একটা সরল রেখা কি হয় ত্বরণ এক সমান, যখন বক্ররেখা উপরের দিকে উঠবে তখন কি হবে ত্বরণ বৃদ্ধি পাবে, যখন বক্ররেখা নিচের দিকে নামবে ত্বরণ কি হবে, ত্বরণ কমে যাবে। এটা হচ্ছে 4 নম্বর লাইন, ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর লাইন। নেক্সট সেকেন্ড, 4 নম্বর লাইনটাকে আমি এভাবে লিখছি, দেখো 4 নম্বর লাইনে কি হচ্ছে, এটা এখানে ধরো 1 নম্বর আছে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম তো মার্কিং করা থাকে, এখানেও সময় মার্কিং করা থাকে। দেখো এই লাইনটা কি হচ্ছে, এটা এক সমান ভাবে চলে যাচ্ছে, মানে এখানে দেখো এই যেটা আসছে এখানেও সেম, মানে এই ডিস্টেন্স এক সমান, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স এক সমান, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কি 100, মানে যেটা বেগের আর সময়ের কি ডিস্টেন্স এক সমান, মানে কি এই জন্য এই রেখাটা কি সরল রেখা হয়ে প্রাপ্ত হচ্ছে। কিন্তু এখানে দেখো বেগ মানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি হচ্ছে বা আলাদা রকমভাবে হচ্ছে, তার মানে এই জন্য কি এটা ত্বরণ বৃদ্ধি দেখাচ্ছে, এটা কম দেখাচ্ছে। কিন্তু এটা দেখো, এটা ধরো আমি যদি 6 নম্বর মার্কিং করে নিই, প্রত্যেকটা লাইন দেখো একটা বেগের উপরের দিকে যাচ্ছে বা কমছে বা এক সমানভাবে চলছে, কিন্তু এটা কি ধরো অনুভূমিকভাবে একই রকম বেগে দাঁড়িয়ে আছে। তার মানে কি, যদি বেগ যদি স্থির থাকে, ধরো তুমি 4 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছ, তো 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছ, 50 মিটার মানে ধরো 1 কিলোমিটার তুমি 4 কিলোমিটার বেগেই গাড়ি চালাও। অ্যাক্সেলারেশন মানে কি, অ্যাকচুয়ালি আমরা যখন গাড়ি চালাই তখন গাড়ি চালানোর সময় একটা কি হয়, যেই হ্যান্ডেলটাতে আমরা ঘোরাতে পারি ওটাকেই অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সেলারেট করা বলি। এবার তুমি তোমার অ্যাক্সেলারেট তুমি করলোই না, একদম স্থিরভাবে ওটাকে ধরে দাঁড়িয়ে গেছো, মানে ধরে বসে আছো আর গাড়ি চলছে একটা কনস্ট্যান্ট স্পিড, ধরো 4 কিলোমিটার প্রতি ঘন্টা বা 40 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলছে। তার মানে কি তুমি ওই অ্যাক্সেলারেট করছো না, এর মানে কি অ্যাক্সেলারেট যেহেতু করছো না ওখানে তো অ্যাক্সেলারেটের মান কি হয়েছে, শূন্য হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই 4 নাম্বারটা তোমার কি বলাবে, এটা হচ্ছে ত্বরণ শূন্য, ঠিক আছে, ত্বরণ তোমার কি হয়ে যাবে শূন্য। এটাকে তোমাকে ডিরেক্ট ত্বরণ শূন্য না দিয়েও তোমাকে বলতে পারবে কি যে বেগ সময় গ্রাফে অনুভূমিক রেখা কি নির্দেশ করে, তোমাকে দিয়ে দেবে কি এক সমান বেগ, মানে এক সরি বেগ এক সমান, অসমান বেগ, বেগ বাড়ছে বেগ কমছে এরকম দিয়ে দিবে। তখন ত্বরণের কেস ধরো তোমাকে দিল না, তখন তুমি কি বুঝবে, সবার প্রথমে তুমি বুঝে যাবো যে যেহেতু ত্বরণ শূন্য তার মানে কি বেগ এক সমান, তার মানে 4 নাম্বার লাইন আমার কি দেখাচ্ছে, এক সমান বেগকে দেখাচ্ছে। কিন্তু যেহেতু এখানে আমি ত্বরণের ব্যাপারে বলছি তার মানে আমি কি বলবো, এখানে ত্বরণ হয়ে যাচ্ছে তোমার শূন্য, ঠিক আছে, কই এই যে ত্বরণ হয়ে যাচ্ছে তোমার শূন্য। তো আমি তোমার কি বললাম 4টা লাইন, বেগ সময় গ্রাফে সরল রেখা এক সমান ত্বরণকে মানে প্রদর্শিত করে, বেগ সময় গ্রাফে বক্ররেখা যখন উপরের দিকে ওঠে তখন সেটা কি ত্বরণ বৃদ্ধিকে দেখায়, বেগ সময় গ্রাফে ত্বরণ মানে বক্ররেখা যখন নিচের দিকে নামে সেটা কি হয় ত্বরণকে হচ্ছে কম মানে হ্রাস হওয়া ত্বরণকে দেখায়। আর বেগ সময় গ্রাফে এই অনুভূমিক যে রেখাটা থাকে সেই অনুভূমিক রেখাকে শূন্য ত্বরণ হিসাবে দেখায়। এটা কি বেগ সময় গ্রাফে, বুঝতে পারলো তো, সেম জিনিস তোমার ডিসপ্লেসমেন্ট টাইমেও হবে, বুঝলো, সেম জিনিস, এখানে যেমন ত্বরণ আছে ওখানে চেঞ্জ হয়ে যাবে, কেমন। যেমন দেখো এটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখো এবার হচ্ছে আমি বললাম ডিসপ্লেসমেন্ট আর টাইম, ঠিক আছে, এটাও সেম আমি লাইন টেনে দিলাম, ঠিক আছে, উপরে আমি দিয়ে দিলাম ডিসপ্লেসমেন্ট এই রেখাটাকে, এটাকে দিয়ে দিলাম টাইম। তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটা কি হয়, ভেলোসিটি হয়, তার মানে এখানে যা আসবে সেটা আমার ভেলোসিটিকে দেখাবে, তাই না। তাহলে তোমরাই বলো এই যে এই সরল রেখা কাকে নির্দেশ করবে, এক সমান বেগ, যেহেতু এখানে টোটাল বেগ আসবে এটা কি আসবে এক সমান বেগ, ঠিক আছে। যদি বক্ররেখা উপরের দিকে যায় তাহলে কি নির্দেশ করবে তোমরাই বলো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি হয় ভেলোসিটি, এখানে টোটালটা ভেলোসিটি দেখাচ্ছি, যখন বক্ররেখা উপরের দিকে যাচ্ছে তার মানে কি বেগ বাড়ছে, ভেলোসিটি কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। যদি বক্ররেখা এরকম নিচের দিকে নামে, ঠিক আছে, তাহলে এটাকে কি দেখাচ্ছে, ভেলোসিটি আমার কি কমছে। আর এই জায়গাটাই দেখো কি আসবে, এবার একটাই অনুভূমিক রেখা এখানেও থাকবে, অনুভূমিক রেখা এখানে থাকার মানে কি এই লাইনটাকে দেখাচ্ছে যে কি বলবো মানে
এই যে মানে ডিসপ্লেসমেন্ট আছে এখানে ধরো 1 2 3 4 এরকম আছে। তো এবার এগুলোও যেমন ধরো এক একটা করে লাইন ক্রস করছে, এটাও লাইন ক্রস করছে, এটাও লাইন ক্রস করছে, এগুলো ধরো লাইন ক্রস করছে, এই লাইন হচ্ছে কমাবে, কিন্তু এই দেখো কোন লাইনকে পার্ট করছে না, এক সমানভাবে আছে। ঠিক আছে, এবার যদি ডিসপ্লেসমেন্ট যদি একই থাকে, ধরো তুমি 6 মানে 6 দাঁড়িয়ে আছো, তো এবার তুমি 6 দাঁড়িয়ে ডিসপ্লেসমেন্ট কি হয়, শর্টেস্ট ডিস্টেন্স, তাই না? কিন্তু এই কোথাও যাচ্ছে না, একই জায়গাতে দাঁড়িয়ে আছে, তার মানে কি এই স্থির অবস্থায় আছে, তাই না? তাহলে 4 নাম্বার লাইন তোমাকে অনুভূমিক কি দেখাবে, এ তোমাকে দেখাবে স্থির অবস্থা। ঠিক আছে, স্থির অবস্থা। তো এই 8খানা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করে। আরও এখনো 3টা প্রশ্ন বাকি আছে, আমি তোমাকে আরেকবার বলে দিচ্ছি কি হচ্ছে। দেখো, এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট টাইম। তোমাকে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে যে সরণ সময় গ্রাফে এক সমান সরল রেখা কি প্রদর্শিত করে, তুমি কি বলবা, এক সমান বেগ। তোমাকে জিজ্ঞেস করবে সরণ সরণ সময় গ্রাফে বক্ররেখা উপরের দিকে যদি যায়, এবার উপরের দিকে যাওয়াটাকে তোমাকে বিভিন্ন ভাষায় দিতে পারে। ঠিক আছে, উলম্বভাবে, লম্বভাবে, যেভাবে ইচ্ছে তোমরা জাস্ট বুঝে নাও যে এই লাইনটা উপরের দিকে যাচ্ছে। এবার তোমাকে যেরকমই ভাষা দেখ তুমি সেটা করতে পারবা, তাই না? তার মানে কি এই লাইনটা যদি একটু উপরের দিকে যাচ্ছে, এটা কি দেখাচ্ছে, বেগ বৃদ্ধি। এই লাইনটা নিচের দিকে নামছে, এটা কি দেখাচ্ছে, বেগ কমে যাওয়া। আর এই লাইনটা কি দেখাচ্ছে, যেহেতু স্থির মানে এক সমান হয়ে আছে, স্থির হয়ে আছে, তাই এটা এই 4 নাম্বারটা দেখাচ্ছে স্থির অবস্থা। ঠিক আছে, এই 8টা কোশ্চেন বুঝতে পারলাম। আর তোমাদের 3টা কোশ্চেন জিজ্ঞেস করে, একটা প্রথম তোমাকে জিজ্ঞেস করবে যে ধরো বেগ সময় গ্রাফে যদি দূরত্ব বের করতে হয়, কি বললাম, বেগ সময় গ্রাফ, এই কোশ্চেনটা অলরেডি তোমাদের পরীক্ষাতে চলেও এসছে, যে বেগ সময় গ্রাফে যদি আমাকে দূরত্ব বের করতে হয়, ঠিক আছে, তাহলে সেটা কি মানে দূরত্ব বের করার জন্য কি করতে হয়। তোমরা মনে রাখবা, বেগ সময় গ্রাফে দূরত্ব বের করার জন্য ক্ষেত্রফল বের করতে হয়। ঠিক আছে, ক্ষেত্রফল বের করতে হয়, ডিরেক্ট তোমাকে নিউমেরিক্যাল দিবে না, ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে যে বেগ সময় গ্রাফে দূরত্ব বার করার জন্য কি করতে হয়, তোমাকে দিয়ে দেবে ক্ষেত্রফল বার করতে হয়, আয়তন বার করতে হয়, বৃদ্ধি করতে হয়, হ্রাস করতে হয়, তুমি কি অ্যান্সার করে আসবা, ক্ষেত্রফল। ঠিক আছে, দ্বিতীয় তোমাকে জিজ্ঞেস করবে যে বেগ সময় গ্রাফ, বেগ সময়ের গ্রাফের প্রবণতা তোমাকে কি প্রদর্শিত করে। তো আমি কি বললাম, বেগ বাই সময় কি হয়, ত্বরণ, তাই না, ত্বরণ। তাহলে কি তোমরা অ্যান্সার করে দাও, বেগ সময় গ্রাফ তোমাকে কি মানে বেগ সময় গ্রাফের কি বলবো প্রবণতা কি প্রদর্শিত করে, তোমরা বলবো ত্বরণ প্রদর্শিত করে। ঠিক আছে, তোমাকে 3 নম্বর জিজ্ঞেস করবে যে সরণ সময়, সরণ আর সময়, সরণ সময় গ্রাফের প্রবণতা কি প্রদর্শিত করে, তুমি তখন কি বলবা, সরণ সময় গ্রাফের মানে সরণ সময় গ্রাফের প্রবণতা আমাদের বেগকে প্রদর্শিত করে। ঠিক আছে, এই 11টা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করে। এবার চলে আসো প্রশ্নে, দেখো আমাকে কি কোশ্চেন জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখো বলছে কি, বেগ সময় গ্রাফের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্যি। বলছে ঋণাত্মক ঢাল থাকলে ত্বরণ কমছে না, ঋণাত্মক ঢাল থাকলে ত্বরণ কমা দেখে না, ঋণাত্মক ঢাল অ্যাকচুয়ালি তোমার রিটার্ডেশনকে বলে। ঠিক আছে, রিটার্ডেশনকে কি বলা হয়, মন্দন। মানে মন্দন কি হয়, মন্দন কমে না, মন্দন বৃদ্ধিও হতে পারে। কিভাবে, এটা আমি তোমাকে বলছি। অ্যাক্লেয়ারেশন দিলে কি হয়, সেটা ব্রেক মানে মানে যদি আমি গাড়িকে ধরো অ্যাক্লেরেট করলাম মানে ঘুরালাম, তাহলে কি হবে, ব্রেকটা স্পিড বাড়ছে। এবার যদি আমি না ঘুরাই, ঠিক আছে, যদি আমি ব্রেক মারি, তাহলে কি হচ্ছে, সেটা স্পিড কমে যাচ্ছে। এই যে বেগ স্পিড বাড়ছে এটাকে আমরা বলি ত্বরণ, আর যে স্পিড কমে যাচ্ছে সেটাকে আমরা বলি মন্দন। মন্দন কমে যাওয়ার সেন্স এটা কি, ধরো মন্দন খুব তাড়াতাড়ি কমছে, তার মানে আমরা এটা বলতে পারি যে মন্দনে বৃদ্ধি হচ্ছে, বলতেই পারি। যেমন আমরা স্পিড যখন বাড়ছে তাড়াতাড়ি, তখন আমরা এটা যখন বলছি ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, তো এটাও আমরা বলতে পারি যখন ব্রেক কমছে তখন রিটার্ডেশনের মানও বৃদ্ধি হচ্ছে, তাই না? তার মানে ঋণাত্মক ঢাল থাকলে যে ত্বরণ কমছে এটা তুমি সরাসরি বলতে পারবে না, তাই না? তার মানে এই অপশনটা তোমার যথাযথ হচ্ছে না। বলছে ধনাত্মক মূলবিন্দু থেকে গেলে ত্বরণ বাড়ছে না, দেখো আমি তোমাকে কি বললাম, ধনাত্মক মূলবিন্দু থেকে যদি যায় ত্বরণ কি বাড়ছে না, এটা এক সমান ত্বরণকে দেখাচ্ছে, তাই না? তার মানে এটাও হবে না। বলছে বেগ সময় গ্রাফে একটি সরল বেগ সময় গ্রাফ একটি সরল রেখা হলে গতি সুষম ত্বরণকে নির্দেশ করে, এটা হ্যাঁ। দেখো কি বললাম, বেগ সময় গ্রাফে যদি যখন সরল রেখা দেওয়া থাকবে তখন আমি কি বলেছিলাম যে এক সমান ত্বরণ, দেখো এখানেও দিয়েছে সুষম ত্বরণ মানেই হচ্ছে এক সমান ত্বরণকেই বলছে, তাই না? তার মানে কি এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো 4 নাম্বারটা কি বলছে, গ্রাফে কোনো পরিবর্তন না হওয়ার অর্থ হলো কোনো গতি নেই না। গ্রাফে কোনো পরিবর্তন না হওয়ার মানে কি, এই যে এই কথাটা বলছে। ঠিক আছে, এখানে যদি কোনো পরিবর্তন না হয়, এখানে কি হচ্ছে, এক সমান বেগ বা শূন্য ত্বরণ, কিন্তু গতি হচ্ছে না, তাই না? সেজন্য এটা হবে না। ঠিক আছে, তো এই 11টা কোশ্চেন তোমাদের কাছে। এবার এই 11টা কোশ্চেন তোমার ঘুরিয়ে ফিরিয়ে যাই দেখ, তুমি মানে আশা করি করে আসতে পারবা, তাই না? এই 8টা কোশ্চেন এরকম ভেঙে চলে, তো কি আছে যে বেগ সময়কাল কোনটা উক্তি মানে সত্যি। বলছে যে মানে মেন কথা এটাই যে সরল রেখায় থাকলে সেটা এক সমান ত্বরণকে দেখাবে, কিন্তু এটাকে দেখো ভাষাতে দিয়ে দিয়েছে, তোমার স্টেটমেন্ট হিসেবে দিয়ে দিয়েছে, তাই না? এবার তুমি তো এই 4টা পয়েন্টকে মনে রাখো, তাহলে এগুলো কোশ্চেন তুমি খাটাখাট উড়িয়ে দিবা, তাই তো? তো চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। আর হ্যাঁ, এই কোশ্চেনের এই মানে গ্রাফটা যদি তোমরা বুঝতে পেরে থাকো না, তো তুমি আমাকে জানিও। যদি বুঝতে না পেরে থাকো, আমি তো চেষ্টা করলাম তোমাকে ভালো করে বোঝানো, তারপরেও যদি তুমি বুঝতে না পেরে থাকো তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আমি তোমাকে আবার নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে পারমাণবিক সংখ্যার জন্য নিচের কোন উক্তিটি শক্তি। দেখো, পারমাণবিক সংখ্যার জন্য ধরো এটা একটা পরমাণু আছে, পরমাণুর নিচে যেটা থাকে সেটাকে আমরা জেড ধরি, উপরে ওয়াই মানে এটাকে এ ধরি, ঠিক আছে। এটা হচ্ছে পরমাণু, এটা হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে পরমাণুর দ্রব্যমান। কি বললাম, একটা পরমাণুর প্রোটন সংখ্যাকে বলছে পারমাণবিক সংখ্যার জন্য নিচের কোন উক্তিটি শক্তি। বলছে পারমাণবিক সংখ্যা পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যার সমান, এটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। পারমাণবিক সংখ্যাকে তোমরা মনে রাখবা, দেখো এটা হচ্ছে একটা পরমাণুকে, ঠিক আছে, পরমাণুর নিচে সবসময় পারমাণবিক সংখ্যা লেখা হয় আর উপরে লেখা হয় পারমাণবিক দ্রব্যমান, ঠিক আছে। পরমাণুর যে সংখ্যা হয় পারমাণবিক সংখ্যা, সেটাই হচ্ছে প্রোটন সংখ্যার সমান। আর এই প্রোটনকে আমরা জেড দিয়ে ডিনোট করি। তোমাদেরকে প্রশ্নে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে যে পারমাণবিক সংখ্যাকে আমরা কি দিয়ে ডিনোট করি, তোমরা মনে রাখবা জেড দিয়ে আমরা পারমাণবিক সংখ্যাকে ডিনোট করি। আর পরমাণুর যে আণবিক ভর সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। আণবিক ভর বের করার জন্য কি করতে হয়, নিউট্রন প্লাস প্রোটনের যোগফলকে পারমাণবিক অনুভার বলে। কেমন? আর তোমাকে জিজ্ঞেস, ধরো নিউট্রন তোমাকে বের করতে হলো, ধরো সাপোজ নিউট্রন বের করতে হলো কোনো পরমাণু, তাহলে তুমি কি করবা, অ্যাটমিক মাস সমান সমান কি হয়, নিউট্রন প্লাস প্রোটন, তাই তো। তাহলে যদি আমাকে নিউট্রন বের করতে তাহলে কি হবে, পারমাণবিক যে মানে ভর সেখান থেকে আমি যদি প্রোটনকে বাদ দিয়ে দিই তাহলে আমি নিউট্রন পেয়ে যাবো, তাই না। আর তোমাকে কি জিজ্ঞেস করে যে দেখো অনেক সময় বলে না যে পরমাণুতে থাকা ইলেকট্রনের সংখ্যাকে কি পারমাণবিক সংখ্যা বলা যেতে পারে, তুমি বলবা যে না, ইলেকট্রনের সংখ্যাকে কখনো পারমাণবিক সংখ্যা বলতে পারা যায় না। কিন্তু পরমাণুতে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয়। কিন্তু কি হয়, পরমাণু ইলেকট্রন না কোনো সময় পরমাণু ইলেকট্রন দান করে দেয়, কোনো সময় গ্রহণ করে, এই জন্য কি পরমাণু ইলেকট্রনের স্থায়িত্ব বজায় থাকে না, কিন্তু প্রোটনের কি স্থায়িত্ব বজায় থাকে। তাই আমরা অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা বের করার জন্য প্রোটন সংখ্যাকেই ধরি, ঠিক আছে। তো কি বলছে, পারমাণবিক সংখ্যার নিউক্লিয়াসে থাকা নিউট্রন সংখ্যার সমান, একদমই না। পারমাণবিক সংখ্যার প্রোটন এবং নিউট্রনের যোগফলের সমান, এটা কি হয়, আণবিক ভর, এটা সংখ্যা হবে না। পারমাণবিক ভর যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে হবে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। পারমাণবিক সংখ্যা শুধুমাত্র ইলেকট্রন সংখ্যাকে নিদর্শন করে না, ইলেকট্রন সংখ্যাকে কেন নিদর্শন করে না, কেন বললাম, কারণ ইলেকট্রন নিজের স্থায়িত্ব বজায় রাখতে পারে না। কোনো সময় কারো ধরো ইলেকট্রনের দরকার পড়লো, ইলেকট্রন দিয়ে দেয়, ইলেকট্রন গ্রহণ করে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কার্বনের যোজ্যতা 4 হওয়ার কারণ কি, তাই না। দেখো কার্বনের অ্যাকচুয়ালি কি হয়, কার্বন এর পরমাণবিক সংখ্যা কত হয়, 6, তার মানে এর যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা কি আসবে, 2 আর 4। এই 4 কি হচ্ছে, এই 4 হচ্ছে তোমার ভ্যালেন্সি, ঠিক আছে। ভ্যালেন্সি কাকে বলে, কোনো পরমাণুর অন্তিম কক্ষে থাকা ইলেকট্রনের সংখ্যাকে ভ্যালেন্সি বলা হয়। আর একটা হয় কোর ইলেকট্রন। কোর ইলেকট্রন কাকে হয়, কোনো পরমাণুর বাইরের কক্ষ বাদ দিয়ে তার ভেতরে থাকা ইলেকট্রনের মানকে কোর ইলেকট্রন বলে। তো ভ্যালেন্সি কি বললাম, বাইরের কক্ষে থাকা ইলেকট্রনকে ভ্যালেন্সি বলে। এবার দেখো ভ্যালেন্স ইলেকট্রন বলে। এবার ভ্যালেন্স ইলেকট্রন থেকে যদি ভ্যালেন্সি বার করতে হয় তাহলে কি করতে হয়, মনে রাখবো, যদি মানে কোনো পরমাণুর অন্তিম কক্ষে 1, 2, 3, 4 এই 4খানা ইলেকট্রন থাকে, মানে ম্যাক্সিমাম ধরো একটা ইলেকট্রন আছে, 2টা আছে, 3 আছে, 4 আছে, তাহলে তার যোজ্যতা কি হবে, যেটা তোমার অন্তিম কক্ষের মানে পরমাণু মানে ইলেকট্রন আছে সেটাই তোমার যোজ্যতা হয়ে যাবে। কিন্তু যদি ধরো তোমার অন্তিম কক্ষে ইলেকট্রনের সংখ্যা 5, 6, 7 আর 8 থাকলো, তাহলে তোমার যোজ্যতা বার করার জন্য কি করতে হবে, তোমাকে 8 থেকে এই সংখ্যাটাকে বাদ দিতে হবে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম, সোডিয়ামের যদি কি হবে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি কি হবে, 2, 8 আর 1, তার মানে কি এর অন্তিম কক্ষে কত ইলেকট্রন আছে, 1। তাহলে এর ভ্যালেন্সি কত হবে বলো তো, এর ভ্যালেন্সি হবে 1। আমি তোমাকে কি বললাম, যদি লাস্টের কক্ষে ইলেকট্রনের সংখ্যা 1, 2, 3, 4 হয়, তাহলে তার ভ্যালেন্স মানে যদি ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 1, 2, 3, 4 হয় তাহলে ভ্যালেন্সিও 1, 2, 3, 4 হবে। এবার তুমি ধরে নাও, তুমি নিয়ে নাও হচ্ছে কি বলবো, কি নিই, ক্যালসিয়াম, আর্গন, আর্গন কত হয় 18, আর্গনে যদি বলি 2, 8 আর হচ্ছে 2, 8, 10 আর 8, তাই তো। আর্গনের হচ্ছে 18। দেখো এর অন্তিম কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত, 8, মানে এর ভ্যালেন্সি কত, 8। তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন বার করতে কি হলো, তবে 8 থেকে 8 বাদ দিতে হবে। 8 থেকে 8 বাদ দিলে কি হবে, 0 হয়ে যাবে। তার মানে এর যোজ্যতা কত হবে, 0 হবে। বুঝতে পারলে তো। এবার দেখো প্রশ্নে কি আছে, বলছে কার্বনের যোজ্যতা 4 হওয়ার কারণ কি। কার্বনের বহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন থাকে তাই এর যোজ্যতা 4। কি বললাম, কার্বনের কি হয় 6, 2 আর 4, যেহেতু এই অন্তিম কক্ষে 4 ইলেকট্রন আছে তাহলে এর ভ্যালেন্সি কি হবে, 4ই হয়ে যাবে। মানে ভ্যালেন্সি যদি 4 হয় তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাই না। এই 4 ইলেকট্রন হওয়ার কারণে কি করবে না, হচ্ছে কার্বন কাউকে ধরো ইলেকট্রন একদম দিতেও পারবে না পার্মানেন্টলি, আর একদম কারো কাছ থেকে নিতেও পারবে না। এই কি করবে, পার্টনারশিপ তৈরি করবে, যে আমার যখন দরকার পড়বে তুমি আমাকে দিয়ে দিবা, তোমার যখন দরকার পড়বে তখন আমি তোমাকে দিয়ে দেবো। এই যে মানে ইলেকট্রনের যে আদান প্রদান চলছে, ঠিক আছে, এই আদান প্রদানের হওয়ার কারণে এই কার্বন যে করে এই হচ্ছে কোভালেন্ট বন্ড তৈরি করে, ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন। তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার এ তোমার সঠিক অ্যান্সার। আরেকটা মনে রাখো,
কার্বনের মধ্যে ক্যাটেনেশনের গুণ পাওয়া যায়, ঠিক আছে। ক্যাটেনেশন কথার অর্থ হলো কি, কার্বন শৃঙ্খলা তৈরি করতে পারে, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের আসে যে ক্যাটেনেশনের গুণ, তোমাকে প্রশ্ন দিবে নিম্নলিখিত কোন তত্ত্বে ক্যাটেনেশনের গুণ পাওয়া যায়, তো তোমরা বলে দেবা কার্বন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। বলছে প্রথমটা কি বলছে, একটি ফিউজ তার বিদ্যুৎ সার্কিটে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, একদম ঠিক। বলছে কারণ এটি ফিউজ তারের উচ্চ তাপ, মানে একটি ফিউজ তার উচ্চ তাপমাত্রায় গলে যায়, এটাও ঠিক। এবার কি বলছে, এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা একদমই না। দেখো কি ব্যাপারটা, ধরো ফিউজ তার যে আমাদের বাড়িতে শ্রেণীক্রমে কেন লাগানো থাকে, বাই চান্স যদি ধরো ওভারলোড হয়ে গেল, বেশি কারেন্ট আসতে শুরু করলো বা শর্ট সার্কিট হয়ে গেল, সেই সময় কি হয়, এটা শ্রেণী সমবায় যে মানে তারখানা থাকে সেটা গলে যায়। গলে যাওয়ার ফলে কি হয়, যেই কারেন্টটা আসছিল সেই কারেন্টটা কি আর ফ্লো হতে পারে না, তার ফলে কি আমরা সেফ থাকি। কিন্তু বলছে ফিউজ তার তার উচ্চ তাপমাত্রায় গলে যায়, তার মানে কি ফিউজ তারের গলনাঙ্ক কম হয়। শুধুমাত্র এটাই কি কারণ যে ফিউজ তারের গলনাঙ্ক কম হয় তাই সেটাকে শ্রেণীক্রমে রাখানো হয়? এটা তো কোনো কারণ হতে পারে না। ফিউজ তারের গলনাঙ্ক কম হয়, এটা ঠিক, কিন্তু সে তার জন্য যে শ্রেণীক্রমে লাগানো হচ্ছে সেটা ঠিক না, বুঝতে পারলে। এই যে শ্রেণীক্রমে লাগানোর ফলে মানে ওভারলোড হয়ে যাওয়ার কারণে যে তারটা গলে যাচ্ছে বা কানেকশন ছুটে যাচ্ছে, এটা হচ্ছে কাজের ফল, যে বেশি চলে এলো, যতটা লিমিট আছে সেই লিমিটের বেশি চলে এলো, তো কি করলো, সে নিতে পারলো না আর সে ছেড়ে দিল, এটা হচ্ছে কারণ। কিন্তু শুধুমাত্র এটাই যে কারণ যে না এর গলনাঙ্ক কম বলে এটাকে লাগানো হচ্ছে, সেটা কোনো কারণ না, তাই না। বলছে এ আর আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, তাই না। বলছে আর ভুল না, আর একদমই ভুল না, সত্যি এদের গলনাঙ্ক কম হয়। বলছে এ ভুল, কিন্তু মানে আর সঠিক না। এ ভুল কি করে, এ মানে ফিউজ তারকে থোড়াই না বাড়িতে প্যারালাল হিসেবে লাগানো হচ্ছে, এটা তো মানে সিরিজেই লাগানো হয়, তাহলে এটাও ভুল হয়ে গেল, তাই না। বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ক্যালসিয়াম অক্সাইড যখন জলের সাথে অভিক্রিয়া করে তখন কোন উৎপাদ হিসাবে পাওয়া যায়। তৈরি করে দেখে দাও, ক্যালসিয়াম অক্সাইড CaO, তাই তো। আর কার সাথে অভিক্রিয়া করছে, জলের সাথে অভিক্রিয়া করছে, H2O। এবার কি নির্মাণ করবে, তো কি কি আছে, ক্যালসিয়াম একটা আছে, একটা অক্সিজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, আর একটা অক্সিজেন আছে, তার মানে লিখতে পারি ক্যালসিয়াম একটা হয়ে গেল, হাইড্রোজেন দুটো আছে আর অক্সিজেন দুটো আছে, তার মানে লিখতে পারি OH। যদি হোল 2 করে দিই তাহলে দেখো অক্সিজেনও দুটো হয়ে গেল, হাইড্রোজেনও দুটো হয়ে গেল, অক্সিজেনও এখানে দুটো আছে, হাইড্রোজেন সরি হাইড্রোজেনও দুটো আছে, অক্সিজেনও দুটো আছে, তো কি হলো, CaOH এটাকেই আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলি, ঠিক আছে। তার মানে কি, ক্যালসিয়াম অক্সাইড যখন জলের সাথে অভিক্রিয়া করে তখন কি নির্মাণ করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নির্মাণ করে। মনে রাখো ক্যালসিয়াম অক্সাইড মানে CaO কে এটাকে কুইক লাইম বলা হয়, ঠিক আছে, কুইক লাইম। কুইক লাইম বা এটাকে পোড়া চুনও বলা হয় অনেক সময়, মানে দিদাই পোড়া চুন, ঠিক আছে। আর যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকে কি বলে, এটা হচ্ছে তোমার স্লেক্ট লাইম, স্লেক্ট লাইম, ঠিক আছে, স্লেক্ট লাইম। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড যখন জলের সাথে অভিক্রিয়া করে তখন তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, এটা কি, এটা হচ্ছে একটা এক্সোথার্মিক প্রক্রিয়া, ঠিক আছে, তাপমোচী প্রক্রিয়া, ঠিক আছে। এই কিছু কিছু আর আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি স্লেক লাইম তো বললাম, এটাকে তোমরা অনেকে কলি চুন হিসাবেও আমরা জানি, তাই না, স্লেক লাইমকে আমরা কি হিসাবে জানি, কলি চুন, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। ক্যালসিয়াম কার্বনেট, এটাকে ডিমের বাইরে যে সাদা আবরণটা সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তারপর যে মুক্ত হয় কিনা, মুক্তর যে মানে মেন মেটেরিয়াল সেটাও ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তারপর চক, চুনা পাথর যেসব আছে এগুলো সব ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এই পয়েন্টটাও তোমরা মনে রেখো। সব থেকে বেশি জিজ্ঞেস করে যে ডিমের বাইরের আবরণ কিসের তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সক্রিয়তা শ্রেণীতে কপারের ঠিক উপরের কোন মৌলটি থাকে। দেখো রিঅ্যাক্টিভ সিরিজ যদি তুমি না জানো এই কোশ্চেনটা তুমি করতে পারবে না, আর রিঅ্যাক্টিভ সিরিজ থেকে প্রশ্ন তোমাদের অনেকবার এসছে, আমি তোমাকে রিঅ্যাক্টিভ সিরিজ বলেও দিয়েছিলাম আর এটা মনে করার ট্রিক বলে দিয়েছিলাম তোমাকে, তাই না। রিঅ্যাক্টিভ সিরিজে সবার প্রথমে কি থাকে, পটাশিয়াম, তারপর কি সোডিয়াম, তারপর কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তারপর হচ্ছে লোহা, লেড, হাইড্রোজেন, কপার, সিলভার, সোনা, তারপর হচ্ছে প্ল্যাটিনাম, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অভিক্রিয়তাশীলতা, এখান থেকেই মেনলি প্রশ্ন আসে। কি আছে, যে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা, লেড, হাইড্রোজেন, কপার, সিলভার, সোনা, প্ল্যাটিনাম, তাই না। এবার দেখো কপারের আগে ঠিক কি আছে, কপারের এটা CU, এখানে কপার আছে, তাই না। কপারের ঠিক আগে কি আছে, হাইড্রোজেন, তার আগে কি আছে, লেড। দেখো কোন কোন অপশন আছে, লেড হচ্ছে তোমার অপশন নাম্বার D, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এটাকে আমি তোমার মনে রাখার তোমার ট্রিক বলে দিয়েছিলাম, দেখো কি বলছিলাম,
কনকা, এটাকে তুমি একবার ধরতে পারো কনকা এমজি দিয়া, মাঙ্গে अलजिन, কি বললাম, কনকা মাঙ্গে अलजिन, ফের लेड है, ফের लेड है, কপার সিলভার সোনা প্ল্যাটিনাম, কপার সিলভার সোনা প্ল্যাটিনাম, কি বললাম, কনকা, কে দিয়ে, কে ক ন কা, মাঙ্গে अलजिन, ফের लेड है, কপার সিলভার সোনা প্ল্যাটিনাম। ঠিক আছে, এই বিষয়ে মনে রাখবা। তোমার মেন তো মনে রাখার নিয়েই কথা না, তুমি পরীক্ষায় কোশ্চেন আসবে তুমি টিক করে দিবা, বাকি কেমন লাগছে শুনতে, না লাগছে, হাসি লাগছে, ই লাগছে, ওগুলো সব বাদ দিয়ে দাও। তোমার জাস্ট পরীক্ষায় নাম্বার পাওয়া নিয়ে কথা, তাই না? আমি এইভাবে মনে রেখেছি, তাই আমি তোমাদেরকে এটা বলে দিলাম। এবার তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতেও মনে রাখতে পারো সেটাও তোমরা মনে রাখতে পারো, তাই না? মেনলি তোমার পরীক্ষায় নাম্বার পাওয়া নিয়ে কথা। তাহলে অভিক্রিয়াশীলতা সবার প্রথম, সব থেকে বেশি রিয়াক্টিভ কি, পটাশিয়াম, সব থেকে কম রিয়াক্টিভ কি, তোমার প্ল্যাটিনাম। আরেকটা জিনিস মনে রাখবা, যে অভিক্রিয়াশীলতার যে উপরের যে মানে সব থেকে বেশি যেটা অভিক্রিয়াশীল, সেটা তোমার প্রকৃতিতে স্বাধীনভাবে পাওয়া যায় না, ঠিক আছে? মানে সেটাকে তোমাকে মানে বিভিন্ন প্রক্রিয়া থেকে বের করতে হয়। আর অভিক্রিয়াশীলতার সব থেকে নিচে যেটা আছে, নিচের দিকে মানে যা সেটা যেটা সব থেকে কম অভিক্রিয়াশীল, সেটা তোমার প্রকৃতিতে স্বাধীন রূপে পাওয়া যায়, ঠিক আছে? যেমন তোমাকে প্রশ্ন দিয়ে দিবে যে নিম্নলিখিত কোনটি, ধরো মানে এখান থেকে দিয়ে দিল, ঠিক আছে, এখানে এই কোশ্চেনটা দিল না, কোশ্চেনটা চেঞ্জ করে এরকম দিয়ে দিল যে নিম্নলিখিত কোন ধাতুটি মানে প্রকৃতিতে স্বাধীনভাবে পাওয়া যায়। তুমি বলো এখান থেকে তুমি যদি এই অপশন থাকে তুমি কোনটা অপশন চুজ করবে? অ্যালুমিনিয়াম কি চুজ করবা? কখনোই না, কারণ কি অ্যালুমিনিয়াম রিয়াক্টিভের উপরের দিকে আছে। জিঙ্ক দেখো অ্যালুমিনিয়ামের পরে আছে, এটাও হবে না। মানে এই মানে অপশনের অ্যাকর্ডিং আমি বলছি, ঠিক আছে? কিন্তু লেড দেখো সব থেকে নিচে আছে, তার মানে কি যদি এই অপশন অনুযায়ী তোমাকে যদি পরীক্ষায় দিত, এই অপশন শুধু কোশ্চেনটা আলাদা, সেখানেও তোমার লেট হতো। কিন্তু অ্যাকচুয়ালি কি, যেটা অভিক্রিয়াশীলতা সব থেকে নিচে আছে সেগুলো প্রকৃতিতে স্বাধীনভাবে পাওয়া যায়। যেমন সোনা, কি সোনা তোমার নর্মালি পাওয়া যায়, এটাকে তোমাকে ঘষে মেজে সোনা তৈরি করতে হয় না, তাই না? সিলভার কি তোমার ঘষে মেজে সিলভার তৈরি করতে হয় না, সিলভার অ্যাকচুয়ালি পাওয়া যায়। কিন্তু অ্যালুমিনিয়াম তোমার অ্যাকচুয়ালি পাওয়া যায় না, অ্যালুমিনিয়ামকে ঘষে মেজে আকরিক থেকে বিভিন্ন রকম পদ্ধতিতে অ্যালুমিনিয়াম বের করতে হয়, ক্যালসিয়াম বের করতে হয়, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে শব্দ গমনের জন্য মানে প্রসারের জন্য কিসের প্রয়োজন হয়? তো এই কোশ্চেনটা আমি তোমাকে লাস্ট যেদিন 5 তারিখের সেকেন্ড শিফট করেছিলাম সেদিন ওই কোশ্চেনটা তোমাকে এক্সট্রা ফ্যাক্টে বলে দিয়েছিলাম। শব্দ গমনের জন্য কিসের জন্য? একটা মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যম ছাড়া শব্দ মানে চলতে পারবে না। যেমন কি তুমি চাঁদে যাও, চাঁদে যাওয়ার চাঁদে গিয়ে দুটো মানুষ একে অপরের সাথে কথা বলে, তারা নিজের আওয়াজ শুনতে পায় না, কেন? কারণ চাঁদে কোনো মাধ্যম নেই, বায়ুস্তরই নেই, মাধ্যম নেই, তো হবে কি করে? কিন্তু আমরা পৃথিবীতে কি আওয়াজ শুনতে পাই একে অপরের, তাই না? দেখো শব্দ কি, শব্দ হচ্ছে একটা মনে রাখবো যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে? যান্ত্রিক তরঙ্গ, তরঙ্গ। আবার এটা বলতে পারো মানে শব্দ কি, এটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারো, অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? শব্দ প্রসারের জন্য মাধ্যমের প্রয়োজন হবেই, বিনা মাধ্যমে শব্দ যেতে পারবে না। শব্দের বেগ সব থেকে বেশি কোথায় হবে? কঠিন পদার্থে, ঠিক আছে? আর শব্দের বেগ সব থেকে কম কিসে হবে? গ্যাসে। এই কিছু পয়েন্টও তুমি মনে রেখো, কেমন? সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন তার সাথে কি ঘটে? দেখো এটা হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে? এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, আর এটাকে বলে অভিলম্ব, ঠিক আছে? অভিলম্ব এটাকে বলে। যখন আলোক রশ্মি, আমি ধরে নিলাম এখানে জল আছে, ঠিক আছে? এখানে জল আছে, এখানে হাওয়া আছে। তার মানে কি, যখন আলো, হাওয়া কি তুমি বলো, জল কি বেশ কনজাক্টেড এরিয়া মানে খুব ঘন হয়ে থাকে, মানে ঘন ইন দ্য সেন্স কি হাওয়ার থেকে তো বেশি ঘন জল। আচ্ছা জল হাওয়া তুমি ছেড়ে দাও, দেখো আমি তোমাকে বলতে চাইছি এটা হচ্ছে একটা ফাঁকা ঘর, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফাঁকা ঘর, আর এখানে যে ঘরটা আছে সেটা অনেক ভিড় ঘর আছে, ভিড় অনেক লোকজন আছে, ঠিক আছে? এবার ধরো তুমি এই ফাঁকা ঘর থেকে এই ঘরে প্রবেশ করলে, ঠিক আছে? এই ঘরে যখন প্রবেশ করবে তখন ধরো দেখতে পেলে এখানে অনেক লোকজন আছে। এবার এই ধরো এইখানে তোমার দেওয়াল আছে, তুমি কি করবে? এই সাইডে যখন তোমার ভিড় আছে তখন কি তুমি দেওয়ালের দিকে ছুটে যাবা, তাই না? কিন্তু তুমি ধরো এই ভিড় ঘর থেকেই ধরো তুমি বাইরে ফাঁকা ঘরে গেলা, তখন দেখবা কি এখানে বিশাল জায়গা আছে, তখন তুমি কি এদিক ওদিক ভাটকে বেড়াবা, তাই না? এটাই হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে, যখন আলো একটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, যখন হালকা মাধ্যম থেকে, এক সেকেন্ড, আলো যখন একটা হালকা মাধ্যম, এটা আমি ধরে নিলাম হালকা সেন্স, আমি ধরছি হাওয়া, ঠিক আছে? আর এখানে আমি ধরে নিলাম জল, কারণ এটা বেশি, জল বেশি ঘন হাওয়ার থেকে। মানে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, যাওয়ার কথা কি তার, এর সোজাসুজি যাওয়ার কথা, কিন্তু সোজাসুজি যায় না, এই যে অভিলম্ব আছে সেটার দিকে কি হালকা অভিলম্বের কাছে চলে আসে, ঠিক আছে? কিন্তু যখন মানে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তো হালকা মাধ্যমে যাওয়ার কথা এরকম সোজাসুজি যাওয়ার কথা, কিন্তু এটা কি হয়, এইদিকে চলে আসে। তোমায় কি বললাম, যখন তুমি ভিড় ভাড়ওয়ালা জায়গা থেকে যখন ফাঁকা জায়গাতে আসবে তখন তুমি এদিক ওদিক ভাটকে বেড়াবা, একটা নির্দিষ্ট দিকের দিকে ঝুঁকে যাবা না। কিন্তু যেই তুমি ফাঁকা জায়গা থেকে একটা ভিড় জায়গাতে আসবা তখন তুমি সাইড কেটে 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 যাবা, মানে একটা সাইড হয়ে যাবা, মানে তুমি নিজেকে গুটিয়ে নিবা আর কি, যাতে কোনো রকম প্রবলেম না হয়, তাই না? সেম জিনিস এটাই। তো দেখো কি বলছে, আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, লঘু মানে কি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে,
ফাঁকা ঘর থেকে তুমি ভিড় ভাড় ঘরের দিকে যাবা, তখন কি করবা? রশ্মি আলোক দূর থেকে দূরে সরে যাবে। এটা কি বললাম? তুমি ফাঁকা ঘর থেকে যদি ভিড় ভাড় ঘরে আসো, তুমি কি এক সাইডে চলে আসবা, মানে এটা যদি আমি অবিলম্ব ধরি এর কাছে চলে আসবা, তার মানে কি এটা তোমার হবে না। বলছে রশ্মি অভিলম্বের দিকে ঝুঁকে পড়ে, হ্যাঁ এটা ঠিক হবে, যে রশ্মি যখন ফাঁকা ঘর থেকে তুমি ভিড় ভাড় ঘরে আসবা, তখন তুমি এদিক ওদিক ভাটকে না গিয়ে এক সাইড হয়ে চলে যাবা। আর যেহেতু আমি এই সাইডটা দেখাচ্ছি আর এটাকে আমি যেহেতু অবিলম্ব ধরেছি, তাই আমি বলছি এটা অবিলম্বের দিকে ঝুঁকে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা মানে যে সংজ্ঞা যদি তুমি যদি ধরো, এটা হয় যখন আলোক রশ্মি একটি মানে সঘন মাধ্যম থেকে বিরল মাধ্যমে যায়, তখন সে অবিলম্বের থেকে দূরে সরে যায়। আর আলো যখন একটা বিরল মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায়, তখন সে অবিলম্বের দিকে ঝুঁকে যায়। ঠিক আছে, বলছে রশ্মি না বেঁকে সোজা চলে যায় না, একদম কখনো রশ্মি না বেঁকে যাওয়ার কথা তো এইদিকে, কিন্তু হয় এদিকে যখন ফাঁকা জায়গাতে যাবে তখন ভাটকে যাবে এদিক ওদিক, আর যদি ঘন মাধ্যমে আসে তো অবিলম্বের দিকেই এই ঝুঁকে যাবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি? অপশন নম্বর বি তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, জানি না আমি তোমাকে বুঝতে পারছি কি, মানে বোঝাতে পারছি কিনা, যদি তোমরা বুঝতে পারো কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ঠিক আছে, যে তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে না পারো সেটা আমাকে বলবা, তাহলে আমি চেষ্টা করবো তোমাকে আরো মানে বেটার কিছু ভাবে বোঝানো, যাতে তোমার মাথাতে সেট হয়ে যায়। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন প্রক্রিয়ার মাধ্যমে কন্যা কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়? দেখো, ক্রোমোজোমের সংখ্যা তোমার অর্ধ হয় অর্ধসূত্রী বিভাজনে। ঠিক আছে, অর্ধসূত্রী বিভাজন। এই অর্ধসূত্রী বিভাজনে কি হয় বলতো? এখানে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজমে, এখানে দুইবার তোমার কোষ বিভাজন হয়। ঠিক আছে, আর দুইবার কোষ বিভাজন হওয়ার ফলে কি হয়, এদের যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। আর একটা মাদার সেল থেকে মনে রাখবা 4টা ডটার সেলের নির্মাণ হয়। আর এই অর্ধসূত্রী বিভাজনকেই ইংলিশে মায়োসিস বলা হয়। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে তোমার? মায়োসিস। মাইটোসিস কি হয়? এটা তোমার হয় হচ্ছে যে সোম্যাটিক সেল হয়, মানে তোমাদেরকে আমি রিজেনারেশন পড়িয়েছিলাম না, রিজেনারেশনে যেসব মানে কি বলতে চাইছি তোমাকে, ধরো বলেছিলাম না যে কেটে কেটে যে ওই গাছের কাণ্ড কেটে আবার লাগিয়ে দিলে আবার সেখান থেকে নতুন গাছ হয়ে যায়, সেটাকেই বলা হয় রিজেনারেশন। ঠিক আছে, আর রিজেনারেশনে তোমার মাইটোসিস বিভাজন হয়। আর এটা কোথায় হয় মনে রাখবা? সোম্যাটিক সেল হয়। কি নাম বললাম? সোম্যাটিক সেল। ঠিক আছে, সোমাটিক সেল। কেমন? দ্বিবিভাজন আর বহু বিভাজন এই দুটো হয় তোমার অসূত্রী বিভাজন। মাইটোসিসকে বাংলাতে বলা হয় সমসূত্রী বিভাজন। সমসূত্রী বিভাজন। আর মনে রাখবা, সমসূত্রী বিভাজন থেকে সব থেকে বেশি কোশ্চেন তোমাকে যেটা জিজ্ঞেস করে, বলবে কি যে এমন কোন বিভাজন আছে যার কারণে হচ্ছে মানে আমাদের যে ঘা হয়ে যায় কিনা, ওই ঘাকে মানে ঠিক করার কাজকে, কোষের যে ঘা হয় সেটাকে ঠিক করার কাজ কার, সেটা তোমার মনে রাখবা সমসূত্রী বিভাজনের মাধ্যমে কোষের ঘা ঠিক হয়, যেটাকে আমরা মাইটোসিস বলি। দ্বিবিভাজন আর বহু বিভাজন এই দুটো হচ্ছে অসূত্রী বিভাজনের ফলাফল। ঠিক আছে, অসূত্রী বিভাজন কোথায় হয় তোমরা মনে রাখবে? এটা হচ্ছে প্রোক্যারিওটিক জীবের মধ্যে। প্রোক্যারিওটিক জীব কোনটা? দ্বিবিভাজন বহু বিভাজন দেখেই বুঝতে পারছো, অ্যামিবা, তাই না? অ্যামিবা, ইস্ট, এসব হচ্ছে কি এরা দু বিভাজন করে। মানে প্রোক্যারিওটিক জীবে তোমার অসূত্রী বিভাজন হয়, সমসূত্রী বিভাজন হয় তোমার রিজেনারেশন মানে সোম্যাটিক সেল হয়, আর অর্ধসূত্রী বিভাজন হয় জনন কোষে। ঠিক আছে, এই 3টা পয়েন্ট তোমরা মনে রাখবে। সব থেকে বেশি যেটা প্রশ্ন জিজ্ঞাসা করে সমসূত্রীর কারণে যে শরীরের ঘা কে মানে ঠিক করে, বা কোষে মানে যদি ক্ষতি হয়ে যায় সেটাকে কে ঠিক করে? সমসূত্রী বিভাজন দ্বারা হয়। অর্ধসূত্রী বিভাজনে কি হয়? ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। কিন্তু এই যে সমসূত্রী বিভাজনে কি হয়, মানে ক্রোমোজোমের সংখ্যা কোনো চেঞ্জেস হয় না, যেটা ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। সমসূত্রী বিভাজনে কি হয়? একবারই বিভাজন হয়। একটা ভাবে বিভাজন হওয়ার পরে একটা মানে মাতৃকোষিকা থেকে দুটো পুত্রীকোষিকার নির্মাণ হয়। সেম তোমার যেটা অসূত্রী বিভাজন আছে, যেটা অ্যামিবা প্রোক্যারিওটিক জীবরা করে, এখানেও তোমার একবারই কোষ বিভাজন হয়। আর একটা মাতৃকোষিকা থেকে মানে মাদার সেল থেকে দুখানা ডটার সেলের নির্মাণ হয়। কিন্তু তোমার যে মিওসিস আছে, যেটাকে আমরা অর্ধসূত্রী বলছি, এটাতে কি হয়? এটাতে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমে দুইবার কোষ বিভাজন হয়, যার কারণে একটা মাতৃকোষিকা থেকে 4টা পুত্রীকোষিকার নির্মাণ হয়। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যদি অবতল দর্পণের সামনে সামনে কোনো বস্তুকে ইনফানাইটের দূরত্বে রাখা হয় তবে প্রতিবিম্ব কেমন তৈরি হবে? দেখো, আমি তোমাদেরকে যখন ক্লাসটা করিয়েছিলাম তখন এগুলো কোশ্চেন আমি তোমাদেরকে কতবার বলেছি বলো? তাই বলি, তোমরা যারা যারা ক্লাসটা দেখোনি, একবার অবতল দর্পণ, উত্তল দর্পণ আর লেন্সের ক্লাসটা অবশ্যই করে যেও, ওখান থেকে কোনো প্রশ্ন তোমার ছুটবে না। দেখো, ওখানে আমি যা পড়েছিলাম এখানে আরেকবার বলে দিচ্ছি। আমি বলেছিলাম যে কোনো অবতল দর্পণে যদি বিভিন্ন জায়গায় বস্তু রাখা হয় তো প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এটা হচ্ছে একটা অবতল দর্পণ, যার এই মাঝখানটাকে আমরা বলি পোল। এর তারপরে যে ভাগটা আছে সেটাকে আমরা বলি ফোকাস, আর তারপরের ভাগটাকে আমরা বলি সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারের পরে রাখা হয় তোমার ইনফানাইটকে। ঠিক আছে, ইনফানাইটকে। এবার প্রতিবিম্বকে তোমার রাখা হবে সেই হিসাবে, বস্তুকে যে হিসাবে রাখা হবে প্রতিবিম্ব সেই হিসাবে তৈরি হবে। সবার প্রথমে আমি বলেছিলাম যদি কোনো বস্তুকে আমি ইনফানাইটে রাখি, তার আগে বলেছিলাম মানে যেহেতু যখন বস্তু এই দিকে সরতে থাকবে তো প্রতিবিম্ব তোমার এই দিকে সরতে থাকবে। দেখো,
প্রতিবিম্বকে আমি যখন ইনফাইনাইটে রাখলাম তখন মানে বস্তুকে যখন আমি ইনফাইনাইটে রাখলাম প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বলতো? ফোকাসে। এক নম্বর। 2 নাম্বার, প্রতিবিম্বকে যদি আমি ইনফানাইট আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রাখি, 2 নাম্বার, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে তোমরাই বলো? সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে, 2 নাম্বার। 3 নাম্বারকে যদি আমি সেন্টার অফ কার্ভেচারে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। যদি বস্তুকে আমি কি বললাম যে বস্তুকে যদি আমি সেন্টার অফ কার্ভেচারে রাখি প্রতিবিম্ব সেন্টার অফ কার্ভেচারে তৈরি হবে। বস্তুকে যদি আমি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে রাখি, 4 নাম্বার, তাহলে প্রতিবিম্ব তোমার কোথায় হবে? সেন্টার অফ কার্ভেচার আর ইনফানাইটের মাঝখানে তৈরি হবে, 4 নাম্বার। বস্তুকে যদি আমি ফোকাসে রাখি, ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তোমার ইনফানাইটে তৈরি হবে, তাই না? বস্তুকে যদি আমি ফোকাস আর পোলের মাঝখানে রাখি, 6 নাম্বার, ইনফানাইটের পরে তো আর কোনো জায়গা নেই, তখন এই প্রতিবিম্বটা তৈরি হবে আয়নার ওই পারে, 6 নম্বর প্রতিবিম্ব এখানে তৈরি হবে, ঠিক আছে? এবার দেখো আমি তোমাকে আর কি বলেছিলাম যে প্রথম যে এইখানে কি হবে, এটা হবে ছোট, ঠিক আছে? এই 3 নাম্বার দেখো 3 নম্বরে তৈরি হয়েছে আর 3 নম্বরেই বস্তুকে 3 নম্বরে রাখা হয়েছে, প্রতিবিম্বকেও 3 নম্বরে রাখা হয়েছে। তার মানে এটা কি হবে তোমার? এখানে তোমার প্রতিবিম্বের মানে সাইজ কি হবে? সমান, তাই না? আর এখানে তোমার কি হয়ে যাবে? বড়, ঠিক আছে? এবার দেখো প্রশ্ন কি বলছে, যদি বস্তুকে ইনফানাইটে রাখা হয়, তাহলে ইনফানাইটে যদি রাখা হয়, এখানে যদি বস্তুকে রাখা হচ্ছে, তাহলে 1 নাম্বার কোথায় তৈরি হয়েছে? ফোকাসে তৈরি হয়েছে। এবার দেখো ফোকাস কোথায় আছে? ফোকাস বাস্তব সোজা বড়, আভাসী উল্টা, দেখো ফোকাস একটাই অ্যান্সারে আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ধরো ফোকাস যদি তোমার না থাকতো, মানে ফোকাসও থাকবে, এবার বাকি এখান থেকে তুমি চুজ করে নিতে পারবে। আর এখান থেকে কি কি প্রশ্ন আছে দেখো, কেমন প্রতিবিম্ব তৈরি হবে? উল্টা তৈরি হবে না সোজা হবে? আমি তোমাকে বলেছিলাম, এটা বুঝতে পেরেছো তো? এবারে মিটিয়ে দিচ্ছি। দেখো একটা অবতল দর্পণ আছে, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ইনফাইনাইটি। আমি তোমাকে বলেছিলাম যে প্রতিবিম্ব তৈরি করার জন্য 2টো কিরণ তোমার লাগে, ঠিক আছে? একটা কিরণ তোমার মানে পোলের মানে কি বলবো প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল হয়ে যাবে আর ফোকাস হয়ে পার হবে, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। দ্বিতীয় কিরণকে পোল দিয়ে নিয়ে যাওয়া হবে আর যে মানে অ্যাঙ্গেল হয়ে যাবে সেই অ্যাঙ্গেল হয়ে পার হবে। যেহেতু এই দুটো কিরণ 1 নম্বর কিরণ আর 2 নম্বর কিরণ একে অপরকে কেটে দিচ্ছে, কেটে দেওয়ার জন্য এখানে তোমার বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে? বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হবে। আর একটা জিনিস মনে রাখবা যে এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে যেই প্রতিবিম্ব তৈরি হয় সেটা সবসময় তোমার উল্টো প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে? উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। আর যদি সাইড জিজ্ঞাসা করি কেমন তৈরি হবে, কি বললাম? ফোকাসে তোমার ছোট হবে, সেন্টার অফ কার্ভেচারে তোমার সমান হবে, আর ইনফাইনাইটিতে তোমার বড় হবে, ঠিক আছে? এবার দেখো এখানে বলছিলাম 1 2 3 4 5, এটা কি হবে? একদম ছোট, ছোট, সমান, বড়, বিশাল বড়, ঠিক আছে? এরকম ভাবে তোমার মানে আকৃতি মানে তৈরিটা হবে। যেটা ফোকাসে তৈরি হবে একদম ছোট, তারপরে কি ছোট মানে ছোট, তারপরে সমান, তারপর বড়, তারপরে বিশাল বড়, ঠিক আছে? এবার দেখো এখানে দেখো বাস্তব প্রতিবিম্ব তৈরি হচ্ছে, বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হচ্ছে, উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ফোকাসে তৈরি হচ্ছে, দেখো ফোকাসেই তৈরি হচ্ছে। দেখো বিন্দু আকৃতি, বিন্দু আকৃতির মানে কি একদম ছোট। আমি কি বললাম? 1 নম্বরে তৈরি হওয়ার প্রতিবিম্ব কি হবে? একদম ছোট হবে, তাই না? তার মানে কি এটাই তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে। আর দেখো এই যে আভাসী আর সোজা প্রতিবিম্ব, তো এটা কোথায় তৈরি? এইটা যখন বললাম এই যে 6 নম্বরে যেটা তৈরি হচ্ছে, যেটা ফোকাস আর পোলের মাঝখানে কোনো বস্তুকে যখন রাখা হচ্ছে, সেটা কি আয়নার এই পারে তৈরি হচ্ছে 6 নম্বর প্রতিবিম্ব। আর এই পারে তৈরি হওয়ার প্রতিবিম্ব যেটা মানে যেই কি বলবো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে তৈরি হওয়ার প্রতিবিম্ব কি হয়? কাল্পনিক হয়, ঠিক আছে? কাল্পনিক হয়। আর কাল্পনিক এই জন্য হয় কারণ দেখো এই দুটো লাইট মানে আলো একে অপরকে কাটছে, যেহেতু কাটছে তাই বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হচ্ছে। কিন্তু কাল্পনিক কি হয়? একে অপরকে কাটে না, তাই এটা মানে যেহেতু মানে কাল্পনিক বলছি, যেহেতু মানে কাল্পনিক হলে কি দুটো কিরণ একে অপরকে কাটে না, সেই জন্য যেহেতু কাটছে না তাই কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আর কি হয়? বড় তৈরি হয়, কেমন? সেই জন্য ধরো আমরা যখন ছেলেরা যখন দাড়ি কাটি তখন দেখবো আয়নার একদম কাছে চলে আসি। আয়নার একদম কাছে চলে আসার মানে কি এই ফোকাস আর পোলের মাঝখানে আমি নিজের মুখকে নিয়ে চলে আসছি, তার কারণে কি হচ্ছে? মুখটাকে বড় করে দেখাচ্ছে। তাহলে কি হবে? এই প্রতিবিম্ব কেমন তৈরি হবে? কাল্পনিক হবে, বড় হবে। আর কি বলেছিলাম যে কাল্পনিক প্রতিবিম্ব কখনো উল্টো হতে পারবে না, পৃথিবী উল্টো হয়ে যাবে কিন্তু কাল্পনিক উল্টো হবে না। তার মানে এখানে কি প্রতিবিম্ব তৈরি হবে? সোজা প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। প্লাস আমি এগুলো তোমার ক্লাসেও বলেছি, তোমরা যারা দেখোনি একবার দেখে নিও, ঠিক আছে? দেখে নিলে আর কি তোমার কোশ্চেন ছুটবে না, এটাই আর কি। সেম জিনিস আমি ওখানে যা বলেছি এখানেও তাই বললাম। আর দেখো এই যে যা যা আমি তোমাকে বলেছি এই রিলেটেড প্রশ্ন তোমাদের প্রত্যেক দিন পরীক্ষাতে আসছে। সব থেকে বেশি তো কোথায় প্রতিবিম্ব মানে বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, এটা তো তোমাদের প্রত্যেক শিফটে আসছে, ঠিক আছে? এখান থেকে যারা যারা বুঝে নিচ্ছে তারা খুবই ভালো। যদি আরেকটু ভালো করে বুঝতে চাও তবে ভিডিওটা দেখে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে স্নায়ু কোষে প্রোটিন সংশ্লেষণের প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষণ যখন তোমাকে বলছে রাইবোজোম ছাড়া আর কিছুই মারবে না, কারণ কি রাইবোজোমকেই তোমার প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এই প্রোটিন তৈরি করে, কিরকম প্রোটিন তৈরি করে বলেছিলাম? 70S আর 80S, তাই না? 70S কার জন্য? প্রোক্যারিওটিক জীবের জন্য। 80S কার জন্য? ইউক্যারিওটিক জীবের জন্য, তাই না? আর দেখো ডেনড্রাইট কি হয়? এ হচ্ছে সূচনাকে গ্রহণ করে, ঠিক আছে? সূচনাকে গ্রহণ করে না, অ্যাকচুয়ালি সূচনাকে মানে পুরো কোষে ছড়িয়ে দেয়, বুঝলে তো? আর গ্রহণ করার কাজ হচ্ছে মানে সরি না ঠিকই বললাম, ডেনড্রাইট হচ্ছে তোমার
সূচনাকে গ্রহণ করার কাজ করে, আর সূচনাকে পুরো শরীরে পৌঁছে দেওয়ার কাজ কি করে? ডেনড্রন। ঠিক আছে, ডেনড্রাইট কি করে? সূচনা গ্রহণ। আর ডেনড্রন আর ডেনড্রাইটকে একসাথে তোমরা মনে রাখবা রিসেপ্টর বলা হয়। অ্যাকশন কি করে? অ্যাকশন দেখো, এটা হচ্ছে ধরো একটা, ঠিক আছে, এরকম ধরো নিউরন থাকে, তো এরকম নিউরন থাকে, একটু আঁকতে পারলাম তোর বুঝে নিয়ে। এই মেন জায়গাটা যেটা আছে, এই মাথাটা, এটা এই যে কেন্দ্রটাকে, এটাকে বলা হয় তোমার সাইটন। ঠিক আছে, সাইটন, এটাকেই মনে রাখবা, স্নায়ু কোষের ইউনিট হচ্ছে সাইটন। স্নাইটনের এই নিচে যে ভাগটা থাকে, এই ভাগটাকেই তোমরা অ্যাক্সন বলে। ঠিক আছে, অ্যাক্সন বলে। আর এই যে উপরের এইগুলো দেখছো না, এই যে শাখার মতো বেরিয়ে আছে যে, এটাকে তোমার বলে ডেনড্রাইটস। ঠিক আছে, ডেনড্রাইটস যে জায়গাটা এসে মিলে, মানে এই যে এই উপরে যে জায়গাটা মিলবে, এই জায়গাটা বলে ডেনড্রন। মানে এই হচ্ছে সূচনা গ্রহণ করছে, ডেনড্রনে পাঠাচ্ছে, ডেনড্রন কি করছে? পুরোটাতে পৌঁছে দিচ্ছে। কেমন? ডেনড্রাইটার অ্যাকশন বুঝতে পারলে তখন মেলিন আবরণ কি হয় বলতো? ধরো এটা একটা স্নায়ুকোষ। ঠিক আছে, স্নায়ুকোষের এখানে ডেনড্রাইট বেরিয়ে গেল, এখানে থাকে তোমার সাইটন, এই ভাগটাকে বলে অ্যাকশন। এই যে পুরো ভাগটা দেখছো, এই ভাগের উপর এরকম কোষের আবরণ থাকে। ঠিক আছে, এরকম কোষের আবরণ থাকে, এই কোষের আবরণটাকে তোমার মেলিন আবরণ বলা হয়। ঠিক আছে, আর এই যে দুটো মেলিন আবরণের যে মাঝখানে ফাঁকা স্থান দেখছো, এটাকে বলা হয় নোড অফ র্যানবিয়ার। ঠিক আছে, নোড অফ র্যানবিয়ার। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। কেমন? তো ডেনড্রাইট আমি কি বললাম? ডেনড্রাইট সূচনা গ্রহণ করার কাজ করে। ডেনড্রাইট আর ডেনড্রনকে মনে রাখবা রিসেপ্টর বলে একসাথে, রিসেপ্টর। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দ্বি প্রতিস্থাপন প্রক্রিয়া মানে ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? বলছে এই বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তরিত হয়? একদম না। বলছে এই বিক্রিয়ায় আয়নের আদান প্রদান ঘটে? একদম আদান প্রদান ঘটে। যেমন ধরো আমি নিলাম সিলভার ক্লোরাইড। ঠিক আছে, AgCl প্লাস, আর আমি নিলাম ধরো কিনবো সোডিয়াম নাইট্রেট নিলাম। ঠিক আছে, NaNO3। ঠিক আছে, এই দুটোকে যখন আমি রিয়াকশন করব, দেখো আয়নের আদান প্রদান কি করে ঘটছে? দেখো AgCl কি করে বলো তো? AgCl মানে সরি, যে সিলভার আছে, মানে এটা কি সিলভার ক্লোরাইড তো নাকি? মানে সিলভার কি করবে? ডিরেক্ট এর কাছে চলে আসবে, NO3 এর কাছে চলে আসবে, দিয়ে কি করবে বলতো? সিলভার নাইট্রেট তৈরি করবে, মানে কি AgNO3। ঠিক আছে, সিলভার নাইট্রেট তৈরি করলো। এবার দেখো এখানেও Cl বাকি আছে, এখানেও Na বাকি আছে, এই দুটো আবার অভিক্রিয়া করে নিল, এর অভিক্রিয়া করে কি তৈরি করলো? NaCl তৈরি করলো। তার মানে কি এদের মধ্যে আয়নের কি বলো আদান প্রদান হলো, এর সাথে মানে সেটে যাচ্ছে, এর সাথে সেটে যাচ্ছে। বুঝতে পারলে তো? সেম ব্যাপারটা হচ্ছে, এটাই হচ্ছে আয়নের আদান প্রদান। ডবল ডিসপ্লেসমেন্টে এটাই, এই জিনিসটাই হয়। কেমন? আর কি কি তৈরি হয় যদি তোমার জিজ্ঞেস করে, ডবল ডিসপ্লেসমেন্টে মনে রাখবা রঙের পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, রং পরিবর্তন হয়, পরিবর্তন। ঠিক আছে, তারপর কি অবক্ষেপ তৈরি করে, অবক্ষেপ তৈরি করে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের কোন প্রক্রিয়ায় কণাগুলোর মধ্যে এলোমেলো গতি করে? দেখো এই কোশ্চেনটা আগের দিনও এসেছিল, মানে আমি তোমাকে বলেছিলাম যে কণাগুলোর মধ্যে এলোমেলো গতি কি করে? ব্যাপন দ্বারা। ব্যাপন কি হয় বলতো? ডিফিউশন। কম ঘনত্ব জায়গা মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়াকেই ব্যাপন বলা হয়। যেমন ধরো মানে কি বলবো, গরম খাবার মানে সুস্বাদু খাবারের গন্ধ, মানে মাংসের গন্ধ দেখবা অনেক সময় ছড়িয়ে যায় না, সেই জিনিসটাকে তোমার ব্যাপন বলছে। কি হচ্ছে এটাতে? কি মানে গ্যাসের মানে কি কম, মানে মাংসের যে গন্ধটা আছে সেটা কি তার ঘনত্ব বেশি আছে, সে কি করছে? বাতাসে ছড়িয়ে যাচ্ছে। কেন? বাতাসের ঘনত্ব তার থেকে কম আছে। যেমন ধরো আমি তোমাকে আগের দিন একটা কোশ্চেনও এসেছিল যে জলের মধ্যে ধরো আমি একটা কালি ফেললাম। ঠিক আছে, এবার কালিটা কি হয়? প্রত্যেকটা সব দিকে একদম গুলিয়ে যায়, তাই না? এবার এই গুলিয়ে যাওয়াটা কেন হচ্ছে? এই ব্যাপনের কারণেই হচ্ছে। এই মানে গুলাচ্ছে কি করে বলো? এই এরা একে অপরের সাথে মানে র্যান্ডম মোশনে আছে বলেই না গুলাচ্ছে। যদি একটা স্থির স্থির থাকে তাহলে কি করে গুলাবে? সে তো ধরো এই জলের মধ্যে আমি ধরো কালি ফেলে দিলাম, কালিটা কি এইখানে এভাবে থেকে যাবে? নিশ্চয় থাকবে, এই তো এইদিক ওদিক ছিটকে যাচ্ছে না, মানে কি র্যান্ডম গতি করছে। বুঝতে পারলে এই জিনিসটা? আর এই গতিটা, এই যে এই র্যান্ডম গতি করে কিনা, এই র্যান্ডম গতিটাকে তোমরা মনে রাখবা ব্রাউনিয়ান গতি বলে। ঠিক আছে, ব্রাউনিয়ান গতি, ব্রাউনিয়ান গতি। ঠিক আছে, প্রশ্ন আছে তোমাদের যে এলোমেলো গতি কোনো মানে মানে কি বলবো, যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব যাওয়ার জন্য যে র্যান্ডম গতি করা হয়, সেই র্যান্ডম গতিকে কি বলা হয়? তোমরা মনে রাখবা ব্রাউনিয়ান গতি বলা হয় এটাকে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোন অধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? তো মানে ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া অধাতু হচ্ছে তোমার ব্রোমিন। ব্রোমিনের রাসায়নিক সংকেত কি? Br। আর এর পারমাণবিক সংখ্যা কত? 35। মনে রাখবা অনেক সময় ব্রোমিনকে জানা আয়নার পিছনে রং হিসাবে প্রয়োগ করা হয়। যেমন সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এগুলো তৈরি হয়, ব্রোমিনও সেরকম আয়নার পিছনে রং হিসাবেও ব্যবহার করা হয়। আচ্ছা তোমাকে নেক্সট শিফট জিজ্ঞাসা করা যে এমন কোন ধাতু আছে যেটা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? তাহলে তোমরা মনে রাখবা সেটা হচ্ছে তোমার পারদ। কেমন? পারদ। পারদকে মানে এই রাসায়নিক সংকেত কি? Hg। আর পারদের যে রাসায়নিক কি বলবো জানো, পারমাণবিক সংখ্যা কত বলতো? 80। ঠিক আছে, আর পারদকে তোমরা মনে রাখবা কুইক সিলভার হিসাবেও জানা যায়, কুইক সিলভার। ঠিক আছে, কুইক সিলভার হিসাবেও জানা যায়। কেমন? দেখো আয়োডিন কি হয় বলতো? আয়োডিন হচ্ছে সামুদ্রিক ঘাস ল্যামিনেরিয়া।
সামুদ্রিক ঘাস, ল্যামেনেরিয়া, ল্যামেনেরিয়া, ঠিক আছে। এখান থেকে আয়োডিনের তৈরি হয়, কেমন। আর আয়োডিনের যদি আয়োডিন আমাদের শরীরে অভাব হয়ে যায় কিনা, তাহলে তোমার মনে রাখবো গয়টার রোগ হয়, গয়টার। আর যদি মানে আয়োডিন কি, এ হচ্ছে সব থেকে প্রবল অক্সিকারকের মধ্যে একটা, প্রবল অক্সিকারক, ঠিক আছে, অক্সিকারক, কেমন। দেখো ফসফরাস কি হয়, ফসফরাস দুই রকমের পাওয়া যায়, একটা হচ্ছে রেড ফসফরাস, একটা হচ্ছে তোমার হোয়াইট বা ইয়েলো ফসফরাস তোমরা বলতে পারো। রেড ফসফরাস কোথায় হয়, এটা হচ্ছে তোমার অস্থায়ী হয়, কেমন, অস্থায়ী হয়। এটার কোনো মানে কি বলবো, যে দেশলাইয়ের যে উপরে লাল অংশটা দেখেছো, যে মশলাটা যেটা আগুন জ্বলে, সেটা তোমার রেড ফসফরাস দিয়ে তৈরি হয়। হোয়াইট ফসফরাস বা ইয়েলো ফসফরাস কি হয়, এটা তোমার হাড়ে পাওয়া যায়, কেমন, হাড়ে পাওয়া যায়। আর এটা মনে রাখবা, এই যে ফসফরাস আছে না, এই 40 ডিগ্রি টেম্পারেচারে নিজেই জ্বলতে শুরু করে। এই জন্য কি হয়, ফসফরাসকে জলে ডুবিয়ে রাখতে হয়, কেমন, জলে ডুবিয়ে রাখতে হয়। সালফার কি করে বলো তো, সালফার হচ্ছে তোমার, এটাকে বলতে পারো গন্ধক বলতে পারো, ঠিক আছে, গন্ধক, কেমন। যেমন ধরো প্রাকৃতিক রাবার যে আছে না, প্রাকৃতিক রাবারকে শক্ত করার জন্য এই প্রাকৃতিক রাবারকে শক্ত করার জন্য সালফারের ব্যবহার করা হয়। তাছাড়া সালফার ধরো তোমার বিভিন্ন ওষুধ তৈরি করতে, ঠিক আছে, তারপর মলম তৈরি করতে, বা তুমি ধরো সালফার ড্রাগস যেগুলো হয় সেগুলোতেও মানে প্রয়োগ করা হয়। তাছাড়া বারুদ বানানোর জন্য সালফারের প্রয়োগ করা হয়, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তো এটা সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার ব্রোমিন, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে পিত্তরস, পাকস্থলী রস, লালা এবং অ্যাড্রিনালিনের মধ্যে কোন পদার্থটি সরাসরি রক্ত প্রবাহে মিশে যায়। দেখো পিত্তরস, আমাশয় আর হচ্ছে লালা, ঠিক আছে, এই তিনটা কি হয়, নলের মাধ্যমে যায় আর হচ্ছে পরিপাকতন্ত্রে গিয়ে মেশে, নলের মাধ্যমে গিয়ে পরিপাকতন্ত্রে গিয়ে মেশে, পরিপাকতন্ত্র, ঠিক আছে। কিন্তু অ্যাড্রিনালিন কি আছে, এই ডিরেক্ট তোমার রক্তের সাথে মিশে যায়, কেমন, রক্তের সাথে মিশে যায়। তো সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে অনুবীক্ষণ যন্ত্রের নিচে কোষ দেখার সময় সবসময় কোনটি স্পষ্টভাবে দেখা যায়। তো মাইটোকন্ড্রিয়া নাকি কোষ পর্দা নাকি ক্রোমোজোম নাকি নিউক্লিয়াস। দেখো মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস যেটা আছে না, অনেক সময় কি হয়, অনেক রকম কোষে দেখা যায় না। যেমন ধরো যেসব প্রোক্যারিওটিক কোষ হয়, সেগুলোতে অনেক প্রোক্যারিওটিক এমন কোষ আছে যাদের মধ্যে হয়তো মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না বা নিউক্লিয়াস পাওয়া যায় না। তাই কি এদের হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি, হতে পারে অনেক সময় তুমি নাও দেখতে পারো। ক্রোমোজোম কি হয়, একমাত্র যখন সেল ডিভিশন হয়, ঠিক আছে, তখনই একমাত্র ক্রোমোজোমকে দেখা যায়, নাহলে দেখা যায় না। তার মানে কি একমাত্র কোষ পর্দাই আছে যেটা প্রত্যেকটা জীবিত কোষে থাকে, আর এটাই তোমার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সবসময় স্পষ্টভাবে দেখা যায়, ঠিক আছে। বাকি তিনটা তোমার দেখা যায় না। হ্যাঁ মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস দেখা যায়, কিন্তু বললাম না ওই মানে কি বল প্রোক্যারিওটিক, কিছু কিছু প্রোক্যারিওটিক কোষ আছে যাদের মধ্যে এগুলো পাওয়া যায় না বলে দেখা যায় না। কিন্তু কোষ পর্দা কি হয়, দেখা যাবেই, দেখা যাবে, ঠিক আছে। ক্রোমোজোম তো সেল ডিভিশন ছাড়া দেখাই যায় না, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কি, অপশন নম্বর বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে এক সেকেন্ড, মানুষের লিঙ্গ নির্ধারণে কোন গুণসূত্র বা ক্রোমোজোম কাজ করে। দেখো মানুষের টোটাল ক্রোমোজোম কটা হয়, 23 জোড়া, তাই না। এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া থাকে তোমার অটোসোম, ঠিক আছে, 1 জোড়া থাকে অলসোম। এই অটোসোম কি করে, এ তোমার শরীর নির্মাণ করে, ঠিক আছে, বডি নির্মাণ করে। আর এই যে অলসোম আছে, এ কি করে, তোমার লিঙ্গ নির্ধারণ করে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন নম্বর সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, 1 জোড়া লিঙ্গ নির্ধারক থাকে। এবার দেখো এই 23 জোড়া কি ছেলের মধ্যেও থাকে, মেয়ের মধ্যেও থাকে। ছেলেদের মধ্যে কি থাকে, XY, আর মেয়েদের মধ্যে কি থাকে, XX। তার মানে কি লিঙ্গ যে নির্ধারণ হবে, মেয়েদের মধ্যে তো অলওয়েজ XXই আছে, তাই না। তার মানে কি যদি এক্স আর এক্স যদি মিলে, তখন কি তৈরি হবে, মেয়ে তৈরি হবে, তাই না। আর যদি এক্স আর ওয়াই মিলে, তখন কি হবে, ছেলে তৈরি হবে, তাই না। এবার ধরো মানে বলতে কি চাইছি, যদি এই যে লিঙ্গ নির্ধারণ হচ্ছে ছেলে হবে বা মেয়ে হবে, এটা কার উপর নির্ভর করে, পুরোপুরিভাবেই ছেলের উপর নির্ভর করবে। কারণ মেয়ের কাছে তো শুধু এক্স আর এক্স আছে, এ যাই কিছু করুক এই এক্স ক্রোমোজোম ছাড়া কিছু দিতেই পারবে না। কিন্তু ছেলেরা কি এক্সও দিতে পারবে, ওয়াইও দিতে পারে। তার মানে কি লিঙ্গ নির্ধারণের জন্য বাবার ক্রোমোজোম হচ্ছেই মেন, ঠিক আছে। আর লিঙ্গ নির্ধারণের জন্য 1 জোড়া ক্রোমোজোমেই কাজে আসে, যেটাকে আমরা অলসোম বলি, এই হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে। আর 22 জোড়া কি থাকে, অটোসোম থাকে, এই কি করে, শরীর নির্মাণ করে, কেমন। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন সাইক্লিস্ট চলতে চলতে যদি একটি আপেলকে ছুঁড়ে দেয়, তবে আপেলটি কোন দিকে যাবে। দেখো এই আপেলটি যাবে স্পর্শক বরাবর যাবে, ঠিক আছে। মানে যে কোনো, ধরো তুমি একটা জিনিসকে ঘোরাচ্ছ, ঠিক আছে, এবার এই জায়গাটা ধরো তুমি ওই জিনিসটাকে ছেড়ে দিলে, তখন কি এই জিনিসটাকে এইভাবে ঘুরবে না, এই সোজাসুজি বেরিয়ে যাবে। তার মানে কি এই যে স্পর্শক যে আছে, স্পর্শক বরাবর বেরিয়ে যায়। আর এটা কেন হয়, এটা হয় তোমার জড়তার কারণে, ঠিক আছে, জড়তার কারণে এই জিনিসটা হয়, কেমন। তো সঠিক অ্যান্সার কি, তোমার অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যদি তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হয় এবং রোধকে স্থির রাখা হয়, তাহলে তড়িৎ ক্ষমতার উপর কী প্রভাব পড়বে। তো পাওয়ারের ফর্মুলা কি হয়, পি সমান সমান I স্কোয়ার আর
তাই না? এটা ইনিশিয়াল আছে, ঠিক আছে। এবার কি বলছে, তড়িৎ প্রবাহকে দ্বিগুণ করা হলো, মানে আইকে দ্বিগুণ করা হলো, পি ফাইনাল কি হবে দেখো, 2i হয়ে গেল, 2i এর স্কোয়ার, আর যেহেতু সেমই আছে, কোনো রকম পরিবর্তন হয়নি, এটা কি হচ্ছে 4i স্কোয়ার আর পি ফাইনাল সমান সমান। তো এই আই স্কোয়ার আর সমান সমান এটাকে আমরা পি লিখতে পারি, যেহেতু পি সমান সমান কি আই স্কোয়ার আছে, তো এই আই স্কোয়ার আর এর জায়গায় আমি পি লিখে দিলাম, তাহলে কি হলো 4p। তার মানে এর প্রভাব কি পড়ছে, প্রথমে ছিল পি, এবার হয়ে গেল 4p, মানে কি ক্ষমতা 4 গুণ হয়ে গেল, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরকম ছোট ছোট নিউমেরিক্যাল আসছে, ফাট করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যদি কোনো বস্তুর অন্তিম বেগ 54 কিলোমিটার প্রতি ঘন্টা হয় এবং এটি 150 মিটার দূরত্ব অতিক্রম করে, ধরে নেওয়া যাক প্রাথমিক বেগ 0, তবে তার ত্বরণ কত হবে? দেখো কোশ্চেনটা দেখে আমি বুঝতে পারছি এটা কি বলে জানো, গতির রিলেটেড এটা নিউমেরিক্যাল আছে, তাই না? এবার দেখো কি কি এখানে দেওয়া আছে, অন্তিম বেগ আমাকে দেওয়া আছে, তাই না? মানে ভি আমাকে দেওয়া আছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তো যেহেতু মিটার পার সেকেন্ডে আছে, তাই এটাকে আমি মিটার পার সেকেন্ডে পরিণত করে দিই। তো তার জন্য কি করতে হয়, 5/18 দিয়ে আমাকে গুণ করতে হয়, তাই না? 18 দিয়ে কাটলে কত হয়, 3×8=54, মানে ভি এর মান আমি পেয়ে গেলাম 15 মিটার পার সেকেন্ড। তা বলছে 150 মিটার দূরত্ব, মানে এস আমাকে দেওয়া আছে 150, তাই না? ধরে নেওয়া যাক প্রাথমিক বেগ 0, মানে ইউ আমাকে দিয়ে দিয়েছে 0, আর আমাকে চেয়েছে কি, ত্বরণ আমার কাছ থেকে চেয়েছে, এ আমার কাছ থেকে চেয়েছে, ঠিক আছে। এবার তো গতির আমরা কি কি ফর্মুলা জানি, গতির 3টা ফর্মুলা জানি। প্রথম ফর্মুলা কি, ভি সমান সমান ইউ প্লাস এটি, তারপরে কি এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর তারপরে আমরা কি জানি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এবার তুমি দেখো এই চারটা কোন ফর্মুলাতে আছে, তো প্রথম ফর্মুলাতে ভি তো আছে, ইউ তো আছে, এস নাই, তার মানে কি এটা হবে না। তারপর দ্বিতীয় ফর্মুলা এস তো আছে, ইউ তো আছে, ভি নেই, তার মানে এটা হবে না। এখানে দেখো ভিও আছে, ইউ আছে, এও আছে, এসও আছে, তার মানে কি এই ফর্মুলাটা আমার কাজে চলে আসবে, তাই না? এবার তুমি দেখে তো ভি এর জায়গায় কি আছে, 15, 15 যেহেতু স্কোয়ার আছে, এক সেকেন্ড, 15 যেহেতু মানে ভি এর স্কোয়ার আছে, মানে 15 স্কোয়ার হয়ে যায়, 15 স্কোয়ার কত হয়, 225 সমান সমান ইউ স্কোয়ার, তো ইউ দেখো 0 দিয়ে দিয়েছে, 0 স্কোয়ার কি হয়, 0ই হয়, সমান সমান 2 দিয়ে দিয়েছে, ইন্টু এ আমাকে বের করতে হবে, ইন্টু এস আমাকে দিয়ে দিয়েছে কত, 150, তাই না? চলো এবার কাটো, 25 বারে যদি আমি কাটি, 25 বারে এটা চলে এলো 9, আর 25 বারে এটা চলে এলো 6 বার, 3 বারে এটা চলো 3 বার, 3 বারে এটা চলে এলো 2 বার, মানে কি এইদিকে 3 এলো, এখানে এ আছে 2 দুগুণী 4, তার মানে এ সমান সমান আমি পেয়ে গেলাম, এইদিকে আছে 3, ঠিক আছে, আর যেহেতু 2 দুগুণী 4 আছে, এটা কি ডিভাইডেড হয়ে যাবে, 3/4 হয়ে যাবে। এবার 3/4কে যদি আমি ভাগ করি, তাহলে আমি কি পাবো, 0.75 মিটার পার সেকেন্ড পেয়ে যাবো, তাই না? এইভাবে তোমরা নিউমেরিক্যালগুলো করে নিও, কেমন? আর এই 3টা ফর্মুলা তোমরা অবশ্যই মনে রেখো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে স্থিতিজ শক্তি কিসের উপর নির্ভর করে? দেখো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হয়, পিই সমান সমান এম জি এইচ। এখানে এম কি হয়, আণবিক ভার, জি হয় কি মহাকর্ষীয় ত্বরণ, আর এইচ কি হয় হাইট। এবার দেখো কি বলছে, কেবলমাত্র ভরের উপর না, কেবলমাত্র ভরের উপর করে 3টা জিনিসের উপর নির্ভর করছে, তাই না? বলছে কেবলমাত্র উচ্চতার উপর, তাও না, 3টা জিনিসের উপর নির্ভর করছে। বলছে ভর এবং উচ্চতা দুটির উপর, বলছে ভর আর উচ্চতা দুটোর উপর, অবশ্যই ভরের উচ্চতার উপর নির্ভর করছে। বলছে ভর বা উচ্চতা কোনোটার উপর নির্ভর নয়, এটাও কেটে গেল, তার মানে কি সঠিক অ্যান্সার তোমার এটা হয়ে গেল, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, এমজিএইচ। আচ্ছা কাইনেটিক এনার্জির ফর্মুলা কি বলতো, কাইনেটিক এনার্জি দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আরেকটা হয় কি, যখন বেগ একটাই দেওয়া থাকবে, যখন দুখানা বেগ দেওয়া থাকবে তখন কি লিখবা, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। এটা একটা হয়ে গেল দুটো ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে, যখন তোমার ভর বেগ দেওয়া থাকবে তখন কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হবে, পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে। এই 3টা ফর্মুলা তুমি মনে রেখো। যখন একটাই বেগ দেওয়া থাকবে তখন এটা করবা, যখন দুখানা বেগ দেওয়া থাকবে তখন এই ফর্মুলাটা করবা, আর যখন ভর বেগ দেওয়া থাকবে তখন পি স্কোয়ার বাই 2m করতে হবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইডের ফর্মুলা কি হয়, CO2। এবার তো কার্বন কটা আছে, একটা, অক্সিজেন কটা আছে, দুটা। কার্বনের পারমাণবিক ভর কত, 12, আর অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, কিন্তু যেহেতু দুটো আছে তার কি হয়, 16 × 2 হয়ে যাবে, তাই না? তাহলে 12 × 32 কত হয়, 44 গ্রাম, তাই না? 44 গ্রাম পার মোল, কেমন? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে C2H5OH এর রাসায়নিক নাম কি? দেখো C2H5OH এর রাসায়নিক নাম জানার আগে তুমি এটা লোকাল নাম শুনে নাও, এটাকে আমরা মদ বলি, ঠিক আছে, যেটা আমরা মদ খাই আর কি, সেটাকেই C2H5OH বলে, ঠিক আছে। এর রাসায়নিক নাম হচ্ছে কি, মানে দেখো মদকে কি বলে, ইথাইল অ্যালকোহল বলে, তাই না? ইথাইল ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল।
ইথাইল অ্যালকোহল। আর এটাতে কি হয় দেখো, C2H5OH এ কি হচ্ছে, কার্বনের দুটো পরমাণুর সাথে হাইড্রক্সিল মূলক যুক্ত হচ্ছে। যখন OH যুক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি, অ্যালকোহল বলি। আর এই ইথাইল অ্যালকোহলকে আমরা শর্ট ফর্মে কি বলবো, মানে IUPAC নাম কি হবে, ইথানল না, ইথানল হবে। ঠিক আছে, অপশন নাম্বার বি। দেখছো, ইথেনলও দিয়েছে, ইথানলও দিয়েছে। এটা কিন্তু ভুল করে মেলে দেবে না, আমারই দেখো ভুল হয়ে যাচ্ছিল এখন আমি ধরো এক্সাম দিতে যেতাম, এটা ফাট করে মেলে আসতাম, বাড়িতে এসে খুব মজা করতাম, একদম সঠিক করে এসেছি। অ্যান্সার কি আসার পর মনে পড়তো, আরে বাবা এটা কি হয়ে গেল, তাই না? তো এই জিনিসগুলো তোমরা নোটিস করে যাও, কেমন? আর সিলি মিস্টেক কিন্তু তোমাদের পরীক্ষাতে খুব হবে, মানে ওই সময় পরীক্ষার সময় বুঝতে পারবে না, পরে তুমি দেখবা কিনা মাথা খারাপ হয়ে যায় তোমার, এরকম সিলি মিস্টেক হবে। তাই যত পারবা চেষ্টা করবা সিলি মিস্টেক তোমার কম করার চেষ্টা করবা, কেমন? তো C2H5OH এর রাসায়নিক নাম কি, তোমার ইথেনল, এটাকে ইথাইল অ্যালকোহল বলা হয়, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে অবতল দর্পণ দ্বারা তৈরি প্রতিবিম্ব সাধারণত কেমন হয়। তো এই কোশ্চেনটা তোমাকে এখনই বললাম না কেমন হয়, যে যে মানে কেমন হয়, যখন প্রধান অ্যাক্সিসের নিচে তৈরি হবে তখন কি হয়ে যাবে, বাস্তবিক, তাই না? বাস্তবিক। আর যখন আয়নার ওপারে তৈরি হবে তখন কি হয়ে যাবে, কাল্পনিক। মানে অবতল দর্পণে প্রতিবিম্ব তৈরি হওয়া পুরোটাই বস্তুর অবস্থানের উপর নির্ভর করে, তাই না? তো দেখো এখানে দেখো একটাই দেওয়া আছে, বস্তুর অবস্থানের উপর নির্ভর করা, মানে বাস্তব এবং উল্টো দুটোই প্রতিবিম্ব তৈরি হবে, আপাশি আর সোজা, তাই না? একটু আগেই তোমাকে বললাম। দেখো আমি তোমাকে বললাম না, যেটা যেটা আমি তোমাকে পড়িয়ে দিয়েছি না, সেখান থেকেই কোশ্চেন আসবে তোমার। তোমাদেরকে বারবার বলছি, যারা যারা তোমরা এই ক্লাসটা দেখোনি, অবশ্যই ক্লাসটা তোমরা দেখে নিও, দেখবা এই টপিক থেকে কোনো কোশ্চেন তোমার ছুটবে না। আর দেখো কত বড় চ্যাপ্টার আছে লাইট, তাই না? কত বড় চ্যাপ্টার আছে, সেই লাইট থেকে, সরি হ্যাঁ লাইটই তো, লাইট থেকে মাত্র এই শুধুই অবতল দর্পণ আর উত্তল দর্পণ, এটা ছাড়া আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যখন হাইড্রোজেন কার্বনেট কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন কি কি উৎপাদ তৈরি হয়। দেখো এই যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করার না 4টা প্রশ্ন তোমাদের রেলওয়ে বোর্ড জিজ্ঞেস করে। প্রথম জিজ্ঞেস করবে যখন অ্যাসিড, ঠিক আছে, যখন কোনো হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে, হাইড্রোজেন কার্বনেটের সাথে অভিক্রিয়া করে তখন তোমরা মনে রাখবা লবণ, জল আর কার্বন ডাই অক্সাইডের নির্মাণ করে, ঠিক আছে। যখন মনে রাখবা এটাই হয় যখন অ্যাসিড কোনো মেটাল কার্বনেট, ঠিক আছে, হাইড্রোজেন কার্বনেট আর মেটাল কার্বনেট দুটোর সাথে যদি অভিক্রিয়া করে তাহলে লবণ, জল আর কার্বন ডাই অক্সাইড নির্মাণ করে, ঠিক আছে। অ্যাসিড যখন বেসের সাথে নির্মাণ করে তখন লবণ আর জল তৈরি করে, কি বললাম, অ্যাসিড যখন বেসের সাথে অভিক্রিয়া করে তখন লবণ জল নির্মাণ করে। মনে কর যখন অ্যাসিড হচ্ছে তোমার শুধু ধাতুর সাথে, ধাতু কার্বোনেট না কিন্তু, অ্যাসিড যখন শুধু মেটালের সাথে অভিক্রিয়া করবে তখন লবণ আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাই আমি তোমার কি কি বললাম, প্রথম বললাম যখন অ্যাসিড তোমার হাইড্রোজেন কার্বনেটের সাথে অভিক্রিয়া করে তখন লবণ, জল আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। অ্যাসিড যখন তোমার মেটাল কার্বনেটের সাথে, মানে ধাতু কার্বনেটের সাথে অভিক্রিয়া করে তখনও তোমার লবণ, জল আর কার্বন ডাই অক্সাইডের নির্মাণ করে। ধাতু যখন, সরি অ্যাসিড যখন ক্ষারের সাথে অভিক্রিয়া করে তখন কি লবণ এবং জল নির্মাণ করে। অ্যাসিড যখন তোমার শুধু ধাতুর সাথে অভিক্রিয়া করে তখন লবণ আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে, ঠিক আছে। এই 4টা প্রশ্নই তোমাদের মানে রেলওয়ে বোর্ড বারবার জিজ্ঞেস করে, আর এই 4টাই জিজ্ঞেস করে, তাই এই 4টা তোমরা মনে করে নিও, ঠিক আছে। এবার যেটা তোমার দিবে ফারাস করে অ্যান্সার মেরে দিবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে প্রাণী কোষে কোনটি উপস্থিত থাকে না। দেখো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস আর কোষ পর্দা এই তিনটাই প্রাণী কোষে থাকে। একমাত্র ক্লোরোপ্লাস্ট যেটা আছে এটা উদ্ভিদ কোষে পাওয়া যায়, তাই না? ক্লোরোপ্লাস্টের কাজ কি বলতো, একে বলা হয় উদ্ভিদের মানে কোষের রান্নাঘর বলা হয়, ঠিক আছে। রান্নাঘর মনে রাখবো, কিচেন অফ সেল। তাছাড়া ক্লোরোপ্লাস্ট কি করে, সালোক সংশ্লেষ করে, ভোজনের নির্মাণ করে, খাদ্য নির্মাণ করে গাছের জন্য, ঠিক আছে। কোষ পর্দা কি করে, তো কোষ পর্দার মেন কাজ হচ্ছে তোমার মানে কোষের বাইরে এবং ভেতরে যাওয়া মানে পদার্থের নির্ধারণ করা, মানে এই জন্য এর যে পর্দাটা হয় সেটা অর্ধভেদ্য পর্দা হয়, যাকে ইংরেজিতে কি বলে, সেমি প্যারামেবল বলা হয়, ঠিক আছে। এটা ধরো যে জিনিসগুলো যাওয়া দরকার সেই জিনিসগুলোকে কোষের ভিতর যেতে দেয়, আর যে জিনিসগুলোকে কোষে থাকা উচিত না, কোষ থেকে বেরিয়ে যাওয়া উচিত, সেই জিনিসগুলোকে কোষ থেকে বাইরে বের করে দেয়। এটা হচ্ছে সেল মেমব্রেনের কাজ। নিউক্লিয়াস কি হয়, এটাকে ব্রেন অফ সেল বলা হয়, ঠিক আছে। ব্রেন, ব্রেন এক সেকেন্ড, এটাকে কি বলা হয়, ব্রেন অফ সেল বলা হয়, ঠিক আছে, ব্রেন অফ সেল। নিউক্লিয়াসে মনে রাখবা, নিউক্লিয়াস কি করে, প্রত্যেকটা কোষ অঙ্গকে এ হচ্ছে নিয়ন্ত্রণ করে, এই জন্যই একে ব্রেন অফ সেল বলা হয়। প্লাস নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক মেটেরিয়ালের মানে কি বলবো, মানে কি বলে ওটাকে, মানে জেনেটিক মেটেরিয়াল যেগুলো আছে না সেগুলোকে স্টোর করে রাখে, এই জন্য একে স্টোর মানে কোষের স্টোর হাউসও বলা হয়, কেমন। মাইটোকন্ড্রিয়া এরা কি বলে, পাওয়ার হাউস অফ সেল বলা হয়। তোমরা প্রত্যেকে জানো এ কি করে, 38 এটিপির নির্মাণ করে, তাই না? 38 এটিপি নির্মাণ করে, প্লাস মনে রাখবা 1 গ্রাম গ্লুকোজেরও নির্মাণ করে, আর টোটাল যে এনার্জিটা মানে নির্মাণ করে সেটা হচ্ছে 4.2 ক্যালোরি, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। দেখো বলছে নিচের কোনটি
প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। আমি তোমায় কি বললাম একটু আগে, কি বললাম, যে অভিক্রিয়াশীলতায় যেটা উপরে থাকে সেটা মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কিন্তু যেটা একদম নিচে থাকে অভিক্রিয়াশীলতা সেটা তোমার মুক্ত অবস্থায় পাওয়া যায়। দেখো সোনা হচ্ছে অভিক্রিয়াশীলতার একদম নিচে পাওয়া যায়, তাই না? তার মানে যেটা কম অভিক্রিয়াশীল সেটা তোমার মুক্ত অবস্থায় পাওয়া যাবে। তার মানে কি এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখলে তো, আমি তোমাকে বললাম এই কোশ্চেনটা চলে এসেছে, তাই না? তো মনে রাখবা। আর এটার আমি তোমাকে অভিক্রিয়াশীলতার তো আমি তোমাকে বলে দিলাম কি কি আছে। কনকা কনকা মাঙ্গে অলজিন অলজিন, ঠিক আছে, ফের লেড হ্যাঁ, তারপরে কি বললাম, কপার সিলভার, ঠিক আছে, সোনা, সোনা কি হয় AU, আর তারপরে কি প্ল্যাটিনাম, তাই না? এটা তোমরা মনে কি বললাম, কনকা মাঙ্গে অলজিন ফের লেড হ্যাঁ, কপার সিলভার সোনা প্ল্যাটিনাম। এই অভিক্রিয়াশীলতা তোমরা মনে রাখো, এখান থেকে তোমার একটা কোশ্চেন কনফার্ম আসবে। সে বিভিন্নভাবে দিতে পারে, সব থেকে বেশি অভিক্রিয়াশীলতা কি, সব থেকে কম কি, কোনটা মুক্ত অবস্থায় পাওয়া যায়, মানে কোনটা এর আগে হবে, এরকম 4টা দিয়ে দিবে, বলবো কি এ ম্যাগনেসিয়ামের আগে কি হবে। তো সেই জন্য এই অভিক্রিয়াশীলতা তোমরা মনে মুখস্থ করে যেও, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একজন ব্যক্তি অবতল দর্পণে সেভিং মিরর হিসাবে ব্যবহার করেন যদি তিনি দর্পণের খুব কাছে, মানে ফোকাসের ভেতরে, দেখো ফোকাসের ভেতরে মানে কি বলে দিয়েছে, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে মানে এটা হচ্ছে ফোকাস, ফোকাসের এই দিকটা হচ্ছে বাইরে, এই দিকটা হচ্ছে ভেতরে। যদি ফোকাসের ভেতরে এখানে যদি দাঁড়িয়ে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ওই পার তৈরি হবে। ওই পার যদি তৈরি হয় তোমার কেমন প্রতিবিম্ব তৈরি হবে, কাল্পনিক, মানে বাস্তব যেটা যেটা আছে সেটা তোমার কেটে গেল। দেখো এখানে আভাসী, এটা আভাসী, আভাসী মানে কি কাল্পনিকই হলো, ঠিক আছে, কাল্পনিক। এবার বলো কাল্পনিক কি কখনো সোজা হবে, আমি কি বলছিলাম, মানে সরি, কাল্পনিক কি কখনো উল্টো হবে, পৃথিবী উল্টো হয়ে যাবে, কাল্পনিক উল্টো হবে না, তাই না? তার মানে এটাও কেটে গেল। সঠিক অ্যান্সার কি তোমার সি, তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? আচ্ছা তোমাকে যদি পরবর্তী পিসে সেভিং মিররের জায়গায় মেকআপের আয়না বলে না, তাও তোমার এটাই হবে, ঠিক আছে, কারণ মেকআপ করার সময়ও আয়নাকে অনেক কাছে রাখতে হয়, ঠিক আছে, মানে কি সেই কাছে রাখার জন্য এটা কি হয়, ফোকাসের ভেতরে তৈরি হয়। আর ফোকাসের ভেতরে যদি কোনো বস্তুকে রাখা হয়, সে আমাদের মুখ হোক আর যাই হোক, সেটা তোমার আভাসী, সোজা আর বড় প্রতিবিম্বই দেখাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিনের বিক্রিয়ায় মূল উৎপাদ হিসাবে কি তৈরি হয়। তো চলো আমরা বিক্রিয়া করেই দেখি কি তৈরি হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি হয়, CaOH হোল টু, আর ক্লোরিন কি হয় Cl2। এবার দেখো কি কি তৈরি হবে, দেখো ক্যালসিয়াম একটা আছে এখানে, অক্সিজেন দুটো আছে, হাইড্রোজেন দুটো আছে, ক্লোরিন দুটো আছে, তাই না? তো সবার প্রথমে আমরা একটা ক্যালসিয়ামকে নিয়ে নিই, ক্যালসিয়াম নিয়ে নিলাম Ca, ঠিক আছে। তারপরে দেখো দুটো অক্সিজেন আছে, দুটো হাইড্রোজেন আছে। আচ্ছা জলের ফর্মুলা কি হয় বলো, H2O, তাই না? তার মানে এখান থেকে যদি আমি দুটো হাইড্রোজেন নিয়ে নিই, এটাকে ছেড়ে দাও, প্রথমে আমরা দুটো হাইড্রোজেন নিয়ে নিই, আর এখান থেকে দুটো অক্সিজেন আছে, তার এখান থেকে একটা অক্সিজেন নিই, তার মানে জল তৈরি হলো। পড়ে থাকলো কি, দেখো একটা ক্যালসিয়াম পড়ে থাকলো, ঠিক আছে। দেখো একটা অক্সিজেন এখানে আমি নিয়ে নিয়েছি, তার মানে কি এখানে একটা অক্সিজেনই পড়ে থাকলো, তো একটা অক্সিজেন নিয়ে নিলাম। আর এখানে কি বল, ক্লোরিন পড়ে থাকলো, Cl2 পড়ে থাকলো, তাহলে এটা কি হয় CaOCl2। এর CaOCl2 কে আমরা কি হিসাবে চিনি, ব্লিচিং পাউডার হিসাবে চিনি, তাই না? আর এটা কেমন অবক্ষেপ তৈরি করে, এটা হচ্ছে তোমার মনে রাখবা সাদা অবক্ষেপ তৈরি করে, ঠিক আছে, সাদা অবক্ষেপ তৈরি করে। তার মানে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিনের যদি অভিক্রিয়া করা হয় তাহলে ব্লিচিং পাউডার প্লাস জলের নির্মাণ হয়। আর আমি তোমাকে একটা জিনিস বলেছিলাম, তোমরা যদি মনে থাকে, মনে আছে কিনা যায় না, আমি বলেছিলাম তুমি যদি ক্লোরিন দেখে নাও কিনা তাহলে ব্লিচিং পাউডার যেখানে থাকবে তুমি অপশন মেরে দিবা। যেমন আমি তোমাকে বলেছিলাম যে প্রকীর্ণন আছে, ঠিক আছে না, প্রকীর্ণন যদি যেখানে দেখে নিবা সেখানে তুমি ভেবে নেবো যে ওটা রঙের কথাই হবে। সেরকমই ক্লোরিন যেখানে থাকবে তুমি ব্লিচিং পাউডার যদি অপশনে থাকে চোখ বন্ধ করে ব্লিচিং পাউডার মেরে আসবো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে গাছের শিকড়ের বা জড়ের বৃদ্ধিতে প্রধানত কোন হরমোন সাহায্য করে। দেখো যখনই বৃদ্ধির কথা বলে দেবে না, বৃদ্ধি হচ্ছে অক্সিন দ্বারা করে, ঠিক আছে। এটা কি হয়, মানে গাছের শীর্ষ ভাগে থাকে, সেটা তুমি ধরো এটা একটা গাছ কিনা, গাছের হয় এই শীর্ষ ভাগে থাকবে বা নিচের শীর্ষ ভাগে থাকবে, মানে কি গাছকে হয় উপরের দিকে বৃদ্ধি করতে সাহায্য করবে বা এর শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে। কেমন? আর অক্সিন কি করে বলতো, এটা হচ্ছে ফুল পাতা যে আছে না সেগুলোকে সহজে পড়তে দেয় না, যেমন। আর এই মানে অক্সিন করে এই গাছের আশেপাশে যেসব মানে মানে আগাছা থাকবে কিনা, সেই আগাছাকেও নষ্ট করতে এই অক্সিন হরমোন সাহায্য করে। কেমন? জিব্রেলিন যদি তোমাকে জিজ্ঞেস করে যে জিব্রেলিন কি করে, মনে রাখবা এটা হচ্ছে মানে গাছের যে কাণ্ড আছে কিনা, কাণ্ড আর ফলকে কি করে, মানে বড় করতে সাহায্য করে। মেনলি এটা ধরো কোনো বড় আকারের ফল ফুলের যে বিকাশ হবে তার সাহায্য জিব্রেলিন দ্বারা হয়। সাইটোকাইনিন কি করে, সাইটোকাইনিন হচ্ছে তোমার কোষ বিভাজন করার জন্য গাছকে উস্কে দেয়, বুঝলো তো। যেই গাছকে উস্কে দেবে কিনা সেই কি করবে, গাছ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কোষ বিভাজন করে নিবে। আর এই কোষ বিভাজন হওয়ার ফলে কি
হবে, গাছের যে রাউন্ড শেপ আছে কিনা সেটা তোমার আরো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এটা হচ্ছে সাইটোকাইনিন উস্কানোর কাজ করে। ইথিলিন কি করে? ইথিলিন হচ্ছে একমাত্র গ্যাসীয় হরমোন যেটা গাছকে প্রাকৃতিকভাবে মানে গাছের ফলকে প্রাকৃতিকভাবে পাকাতে সাহায্য করে। ইথিলিন, যদি ইথিলিনের তোমাকে ফর্মুলা জিজ্ঞাসা করে তোমরা কি বলবো? C2H4। কেমন? এটা হচ্ছে ইথিলিনের ফর্মুলা। আরেকটা হয় গাছকে হচ্ছে তোমার মানে ফলকে মানে সরি, ইথিলিন কি? ইথিলিন প্রাকৃতিকভাবেই তোমার গাছের মধ্যে পাওয়া যায়। একমাত্র মানে গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন, যেটা গাছ মানে ফলকে প্রাকৃতিকভাবে পাকাতে সাহায্য করে। একটা হয় তোমার গাছের ফলকে কৃত্রিমভাবে পাকাতে সাহায্য করে, সেটা কি হয় বলতো? ক্যালসিয়াম কার্বাইড। ঠিক আছে, ক্যালসিয়াম CaC2 ক্যালসিয়াম কার্বাইড। কিন্তু এই ক্যালসিয়াম কার্বাইড যখন জলের সাথে অভিক্রিয়া করে, ঠিক আছে, তখন অ্যাসিটিলিনের নির্মাণ করে, C2H2 অ্যাসিটিলিনের নির্মাণ করে। এই অ্যাসিটিলিনই হচ্ছে তোমার মানে কি বলবো, ফলকে কৃত্রিমভাবে পাকাতে সাহায্য করে, যার কোর রূপটা কি? ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইড যখন জলের সাথে অভিক্রিয়া করছে তখন অ্যাসিটিলিনের নির্মাণ করছে, তাই না? তা তোমাকে যদি জিজ্ঞেস করে যে মানে কি বলবো, গাছের চারপাশের আগাছাকে মানে নষ্ট করতে কে সাহায্য করে? মনে রাখবা অক্সিন। ঠিক আছে, যদি তোমাকে জিজ্ঞেস করে যে মানে কাণ্ড ফুল পাতাকে বিকশিত করার জন্য কে সাহায্য করে? জিব্রেলিন। যদি জিজ্ঞাসা করে কোষ বিভাজনের জন্য গাছকে উস্কায় কে? তোমার তোমার মনে রাখবা সাইটোকাইনিন। ইথিলিন কি করে? ফলকে প্রাকৃতিকভাবে পাকায়। তারপরে কি অ্যাসিটিলিন কি করে? অ্যাসিটিলিন হচ্ছে তোমাকে ফলকে কৃত্রিমভাবে পাকায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি তড়িৎ পরিবাহী দ্বারা তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করার জন্য কোন নিয়মটি ব্যবহার করা হয়? দেখো, এটা নিয়ম ব্যবহার করে ম্যাক্সওয়েলের ডান হাতের বৃদ্ধাঙ্গুল মানে থাম রুল। ঠিক আছে, মানে কি হয় ধরো এটা একটা পরিনালিকা আছে, তো তো এখানে কি হবে? এখানে বুড়া আঙুলটা থাকবে, আর এইখানে কি থাকবে? এটা হচ্ছে তোমার বাকি আঙুলটা। তো এই বুড়া আঙুলটা তোমার কি বিদ্যুৎ মানে বিদ্যুৎ ধারার দিককে নির্দেশ করে, আর এই যে মুড়িয়ে থাকা যে আঙুলগুলো থাকে এটা কি তোমার চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি। আচ্ছা, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি বলতো? যদি বাম হাতের তিনটা আঙুল, একটা হচ্ছে বুড়ো আঙুল, তার পাশেরটা তর্জনী, আর তার পাশেরটা মধ্যমা, এই তিনটা আঙুলকে যদি একে অপরের সাথে সমকোণে রাখা হয়, তাহলে বুড়ো আঙুল কি করবে বলতো? যে বুড়ো আঙুলটা আছে সে হচ্ছে তোমার বলের দিককে দেখাবে, যে বলটা লাগছে তার দিককে দেখাবে। তারপরে যে তর্জনী আছে এটা তোমার কি ম্যাগনেটিক ফিল্ডকে দেখাবে। ঠিক আছে, আর যে মধ্যমা আছে এটা তোমার বিদ্যুৎ ধারার দিককে দেখাবে। বাম হস্ত নিয়মে দেখো আছে, তো বাম হস্ত নিয়মে ফ্লেমিং এর যে মানে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে মোটর। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কি? যখন ডান হাতের তিনটা আঙুল, একটা বুড়ো আঙুল, একটা তার পরেরটা তর্জনী, আর তার পরেরটা হচ্ছে মধ্যমা, এই তিনটা আঙুলকে যদি সমকোণে রাখা হয় তাহলে বুড়ো আঙুল কি দেখাবে? বুড়ো আঙুল তোমার হচ্ছে চালকের গতির দিককে দেখাবে। ঠিক আছে, মধ্যমা তোমার কি মানে তর্জনী কি দেখাবে? তর্জনী তোমার ম্যাগনেটিক ফিল্ডকে দেখাবে। আর যে মানে মধ্যমা আছে সেই মধ্যমা কি দেখাবে? যে হচ্ছে মানে ওই চালকে প্রেরিত বিদ্যুৎ বাহক বল মানে ইলেকট্রোমোটিভ ফোর্স এইটাকে দেখাবে। কেমন? আর ফ্লেমিং এর ডান হস্তের নিয়ম দিয়ে মানে নিয়মের আধারে কোন মানে যুক্তি তৈরি হয়? তোমার মনে রাখবা জেনারেটর। ঠিক আছে, তাহলে বামে তো আছে, মতে মোটর, ডান হস্তে জেনারেটর। ম্যাক্সওয়েলে কি হয়? যদি বুড়ো আঙুল মানে কোনো আঙুলকে এইভাবে ধরা হয় তাহলে বুড়ো আঙুল কি করে? হচ্ছে বিদ্যুৎ ধারার দিক, আর যে মুড়ে থাকা আঙুলগুলো চুম্বক ক্ষেত্রের দিক করে। ওহমের সূত্র কি বলে? ওহম বলে গেছিল যদি সমস্ত ভৌতিক স্থিতি স্থির থাকে, যেমন তাপমাত্রা, চাপ, এসব যদি স্থির থাকে, তাহলে কোনো চালক তারের মধ্যে দিয়ে যে ভোল্টেজ আছে, কোনো চালক তারের মধ্যে যে ভোল্টেজ, সেটা তোমার সমানুপাতি হয় সেই চালক তারের মধ্যে প্রবাহিত হওয়া বিদ্যুৎ ধারার বিদ্যুৎ ধারার সমানুপাতি হয়। তো এই সমানুপাতির চিহ্ন সরার জন্য আমার কি হয়? ভি সমান সমান IR, তাই না? তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি জানতে পারি? প্রতিরোধ সম্বন্ধে জানতে পারি। আর একটা মনে রাখবা, ওহমের সূত্রের গ্রাফ সবসময় সরল রেখা দ্বারা প্রাপ্ত হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছে যে ওহমের সূত্রের গ্রাফ কি দ্বারা দেখানো হয়, তো মনে রাখবা সরল রেখা দ্বারা দেখানো হয়। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি কারের বেগকে 36 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বাড়িয়ে 72 কিলোমিটার প্রতি ঘন্টা করতে কত কার্য করতে হবে যদি কারটির ভর 150 কেজি হয়? দেখো, কার্যের না অনেকগুলো ফর্মুলা আছে। একটা প্রথম ফর্মুলা কি জানি আমরা? FS cos থিটা। দ্বিতীয় ফর্মুলা আমরা কি জানি? W সমান সমান mgh। তোমরা বলবা mgh তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। অবশ্যই পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, কিন্তু mgh কার্যেরও একটা ফর্মুলা হয়। ঠিক আছে, তারপর আর জিজ্ঞেস করবে হাফ mv², এটাও তোমার কার্যের একটা ফর্মুলা হয়। তোমরা বলবো তো এটা তো কাইনেটিক এনার্জির ফর্মুলা। অবশ্যই কাইনেটিক এনার্জির ফর্মুলা, কিন্তু এটা দিয়ে কার্যেরও মান বের করা হয়। আরেকটা তোমার হয় W সমান সমান কি? হাফ m
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা আমি কখন বললাম? যখন দুটো বেগ দেওয়া থাকবে। এখানে দেখো দুটো বেগ দেওয়া আছে, আমি বলেছিলাম ওটা কাইনেটিক এনার্জির জন্য, কিন্তু কাইনেটিক এনার্জির মাধ্যমেও আমি কার্য বের করতে পারি, ঠিক আছে? সেই জন্য এখানেও ওই ফর্মুলাটাই লেগে যাবে। দেখো এখানে যেহেতু দুটো বেগ দেওয়া আছে, মাস দেওয়া আছে, তবে এই ফর্মুলাটাই আমি লাগিয়ে দেবো, তাই না? তো দেখো, এটা তো সবার প্রথমে দেখো কি, এটা কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, তো এটাকে মিটার প্রতি সেকেন্ডে পরিণত করার জন্য কি করতে হবে? 36কে 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা কত হবে? 18 দিয়ে কেটে হলো 2, তাহলে এটা হয়ে গেল আমার 10 মিটার পার সেকেন্ড। আর এটা যদি আমি করি, দেখো এটা 36 আছে, তো এটা ডবল হয়ে যাবে, তাহলে এইটা 10 আছে, তো এটাও ডবল হয়ে যাবে, তো এটা কত হয়ে যাবে? তোমার 20, ঠিক আছে? এবার দেখো তোমাকে ফর্মুলা পুট করে দাও, ডাব্লু সমান সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? দেখো ভি স্কোয়ার কত আছে? ভি এখানে এটা হচ্ছে প্রারম্ভিক বেগ, এটা হচ্ছে অন্তিম বেগ, তো ভি স্কোয়ার কত হবে? 20 স্কোয়ার, 20 স্কোয়ার, এখানে 20 স্কোয়ার কত হবে? 400। আর ইউর স্কোয়ার কি হবে? ইউ আছে 10, 10-এর স্কোয়ার কত হয়? 100। তো 400 থেকে যদি আমি 10 100 বাদ দিই, তো এখানে কত পড়ে থাকছে আমার? 300 পড়ে থাকছে। ইন্টু এখানে এম দেখো আমার কত দিয়েছে প্রশ্নে? 150 কেজি, তো এখানে তুমি 150 কেজি লিখে দাও। আর এখানে কত আছে? হাফ। এবার কাটো, 2 দিয়ে যদি আমি কাটি 300কে, তো কত আসছে? 150। এবার 150 আর 150 গুণ করলে কত হবে? দেখো 15 15 কত হয়? 225। আর দুটো শূন্য লাগিয়ে দাও, তো কত? মানে 22,500 জুল। 22,500 জুল আমার অপশন নাম্বার সিতে আছে, তাই না? তো এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মহিলাদের শরীরে ডিম্বাণুর ফার্টিলাইজ কোথায় হয়? এটা তোমরা প্রত্যেকে জানো কোথায় হয়? ফলোপিয়ান টিউবে হয়, তাই না? এটা তো নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, বাচ্চা কোথায় থাকে বলো তো? বাচ্চা থাকে ইউট্রাসে, ঠিক আছে? ইউট্রাসের মতো একটা মানে আবরণ থাকে, যাকে আমরা কি বলি? এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামের মধ্যেই বাচ্চা থাকে, আর এন্ডোমেট্রিয়ামকে বাচ্চার বিছানা বলা হয়, ঠিক আছে? মাতৃগর্ভে। ডিম্বাশয় থেকে কি হয়? ওভারির নির্মাণ হয়, ডিম্বাশয় থেকে কি ডিম্বাণুর নির্মাণ হয়, ঠিক আছে? আর ডিম্বাণুর মধ্যে যেই এই ডিম্বাণু যখন একটা প্রথম মাসে যখন ডিম্বাণু প্রত্যেকটা ডিম্বাশয় থেকে বেরিয়ে যায়, তারপর ওখানে যেই মানে আবরণটা পড়ে থাকে, সেই আবরণটা থেকেই তোমার ফিমেল সেক্স হরমোনের নির্মাণ হয়। ফিমেল সেক্স হরমোন কি কি আছে? একটা হচ্ছে প্রোজেস্টেরন, একটা হচ্ছে ইস্ট্রেজন, ঠিক আছে? আর এই কার্ভিক্স কি? কার্ভিক্স হচ্ছে তোমার যেখানে স্পার্ম ডিসচার্জ হয়, সেই জায়গাটাকে আমরা কার্ভিক্স বলি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কার্বন সাধারণত কোন ধরনের রাসায়নিক বন্ধন তৈরি করে? তবে এটা প্রথমেই শুরুতেই তোমাকে বললাম কোন ধরনের বন্ধন তৈরি করে। কোভালেন্ট বন্ড তৈরি করে, তাই না? হাইড্রোজেন বন্ড কে তৈরি করে? তো ফোন, FON, মানে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন, এরা হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। আয়নিক বন্ধন কারা তৈরি করে? এটা হচ্ছে ধাতু আর অধাতুর মধ্যে তৈরি হয়, ঠিক আছে? ধাতু আর অধাতুর মধ্যে তৈরি হয়। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। আর আমি আগেও যেগুলো বলেছি না, সেগুলো প্রত্যেকটা PDF এর জন্য আমি রেডি করে রেখেছি। ক্লাসটা যখন শেষ হয়ে যাবে বা একটু পরেই ধরো আমি পিডিএফটা ওই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে পাকস্থলীতে প্রোটিন হজম করতে কোন এনজাইম ব্যবহার করা হয়? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার কি পেপসিন, তোমার সঠিক অ্যান্সার। কেমন? তো এখানে লিখেও দিচ্ছি, পেপসিন কি পাকস্থলীর প্রধান প্রোটিন পরিপাককারী এনজাইম। এটি কি জঠর রসে থাকে, আর অম্লীয় মাধ্যমে সক্রিয় হয়ে প্রোটিনকে পেপটাইডে ভেঙে পড়ে। আর এই পেপটাইড কি বলতো? দেখবে অনেকের ভুঁড়ি হয়ে যায়, দেখবে অনেক বড় ভুঁড়ি থাকে, ওই ভুঁড়িটা মেনলি হয় পেপটাইডের জন্য, মানে ওই ভুঁড়িটা তুমি ধরে নাও ওটা পেপটাইড, ঠিক আছে? প্রোটিন তো আমাদের শরীরে লেগে যায়, যখন প্রোটিন ভেঙে যায়, ভেঙে পেপটাইড তৈরি হয়, তখন যাদের বেশি থাকে তখন তাদের ভুঁড়ি তৈরি হয়ে যায়। কেমন? আর কি দেখো, পেপসিন শুধুমাত্র অ্যাসিটিক মাধ্যমেই কাজ করে, যা পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিশ্চিত করে। ট্রিপসিনে প্রোটিন কি হজম করে, কিন্তু সেটি কাজ, দেখো এক সেকেন্ড, দেখো কি বলছে যে ট্রিপসিন আছে না, ট্রিপসিনেরও কাজ হচ্ছে তোমার মানে প্রোটিনকে ভাঙা, কিন্তু সেটা ইসে করে না, পাকস্থলীতে করে না। এটা কোথায় করে? এটা করে তোমার ক্ষুদ্রান্তে করে। কোথায়? দেখো ক্ষুদ্রান্তে লেখা আছে, ক্ষুদ্রান্তে হচ্ছে ট্রিপসিন তোমার মানে পরিপাক। লাইপেজ কি করে বলতো? লাইপেজ হচ্ছে ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। মনে রাখবা, লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসরোল, ঠিক আছে? গ্লিসরোল এর মধ্যে পরিবর্তন করে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বোরের পরমাণু মডেল প্রধানত কোন মৌলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেনের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। বাকি এর পুরো কি ঘটনা সেটা আমি তোমাকে নিচে লিখে দিচ্ছি, তোমরা PDF থেকে পড়ে নিও। আচ্ছা, এই যে বোর যে আছে না, বোর তুমি মনে রাখবা ইলেকট্রনের মানে কক্ষের সংখ্যা নির্মাণ করেছিল। আর কক্ষের সংখ্যা কিভাবে বের করতে হয়? 2n স্কোয়ার, ঠিক আছে? আর এখানে n কি? n হচ্ছে কক্ষ সংখ্যা। যদি ধরো 1 নম্বর কক্ষে থাকে, তার মধ্যে ইলেকট্রন কত থাকবে? 2 ইন্টু 1 এর স্কোয়ার, 2টা। যদি ধরো 2 নম্বর কক্ষে থাকে, তো কত হবে? 8টা। যদি 3 নম্বর কক্ষে থাকে, কত হবে? 18টা, ঠিক আছে? এরকমভাবে মানে নিজের মানে প্রতিটা কক্ষে ইলেকট্রনের সংখ্যা যে কটা থাকবে সেটা বোর নির্মাণ করেছিল। কেমন?
চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোন অধাতুটি ধাতুর মতো উজ্জ্বল বা চকচকে হয়। দেখো এটা হচ্ছে তোমার আয়োডিন, ঠিক আছে। আয়োডিন ছাড়াও যদি আর কি জিজ্ঞেস করে, মনে রাখবা গ্রাফাইট, ঠিক আছে, গ্রাফাইট। কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের আয়োডিনই আসে। বাকি কার্বন সম্বন্ধে তো বললাম, এটা কি ক্যাটিনেশনের গুণ থাকে। ফসফরাস কি হয়, 40 ডিগ্রিতে নিজেই জ্বলতে শুরু করে। লাল ফসফরাস কি দেশলাইয়ের মানে মাথাতে লাগানো থাকে। সালফার কি হয়, গন্ধক হিসাবে ব্যবহার করে। প্রাকৃতিক রবারকে শক্ত করার জন্য সালফারের প্রয়োগ করা হয়, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গে মাধ্যমের কণাগুলি কিভাবে কম্পিত হয়। দেখো অনুপ্রস্থ কি হয় বলতো, অনুপ্রস্থ এরকম এরকম আপ ডাউন করে, তাই না, একবার উপর একবার নিচে। কিন্তু অনুদৈর্ঘ্য কি হয়, অনুদৈর্ঘ্য এরকম থাকে আছে তো, একবার সামনে যাবে একবার পিছনে আসবে, একবার সামনে যাবে একবার, যেমন স্প্রিং আছে না, স্প্রিংকে তুমি লম্বা মানে উপর নিচে নাও, স্প্রিংকে তুমি এইভাবে ধরে রাখবা, ঠিক আছে। আর যদি এই দিক থেকে চাপ মারো কিনা, তখন দেখবে স্প্রিংটা একবার এদিকে যাবে একবার এদিকে আসবে, এদিকে যাবে একবার এদিকে আসবে। তো সেরকম অনুদৈর্ঘ্য তরঙ্গ ধরে নাও স্প্রিংই একটা, মানে স্প্রিং দিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গকে ভালো বোঝানো যায়। এটা কি হয়, বায়ুর কণাগুলি উপর নিচ কম্পন করে, একদম না। বায়ুর কণাগুলির আগে পিছে কম্পন করে, একদম ঠিক। এটা হচ্ছে বায়ুর কণার আগে পিছে কম্পন করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ফুলের স্ত্রী জনন অঙ্গ, স্ত্রী কেশর, এর প্রধান কাজ কি। স্ত্রী জননাঙ্গের প্রধান কাজ কি হবে, ডিম্বাণু ধারণ করার নিষেচন সম্পন্ন করা, এটাই না কাজ হবে। পরাগরেণুকে তৈরি করে, এটা হচ্ছে পরাগ কোষ তৈরি করে, ঠিক আছে। পরাগরেণু হচ্ছে তোমার মনে রাখো, ছেলেদের যেটা স্পার্ম হয়, ফুলেদের স্পার্ম হচ্ছে এই পরাগরেণু, ঠিক আছে। এটা কিসে তৈরি হয়, এটা তোমার অ্যান্ড্রোসিয়ামে তৈরি হয়, মানে কি পুংকেশরে তৈরি হয়। আর পুংকেশর থেকে এই পরাগরেণুকে গ্রহণ করার কাজ কে করে, এটা হচ্ছে তোমার মনে রাখো সবার, এটা ধরো ফুল আছে তো, এটা ধরো ফুলের একটা হচ্ছে 3টা পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে ছেলে পার্ট, এটা হচ্ছে মেয়ে পার্ট, কেমন। এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, এটা হচ্ছে জাইনোসিয়াম। এখানে কি, এখানে তোমার পরাগরেণু তৈরি হয়, এই পরাগরেণু এখান থেকে এখানে আসে, স্পার্মটা এখান থেকে এখানে আসে, এই উপরে যেটা থাকে এটাকে বলে স্টিগমা, ঠিক আছে। স্টিগমা, স্টিগমা এই যে নলের মতো যে অংশটা থাকে, এখানে পরাগরেণু প্রথমে আসবে, ঠিক আছে। এখানে নলের মতো যে অংশটা থাকে এটাকে বলে স্টাইল, STYLE। এইটার মাধ্যমেই পরাগরেণু কি হয়, নিচের দিকে যায়। আর শেষে এখানে কি থাকে, এখানে তোমার ডিম্বাণু থাকে। এখানে যখন পরাগরেণু চলে আসে, তখন তোমার ফার্টিলাইজ হয়ে যায়, কেমন। আচ্ছা ফুলকে আকর্ষণীয় করে তোলে কি, দেখো ফুলকে আকর্ষণীয় করে তুলে কি পাপড়ি। কিন্তু তুমি বৈজ্ঞানিক ভাষায় পাপড়ি বলতে পারবে না, সেটাকে তোমার বৈজ্ঞানিক ভাষায় তোমাকে বলতে হবে কোরোলা, ঠিক আছে, কোরোলা। আর এই পাপড়িকেই তোমার কোরোলার যদি ইউনিট জিজ্ঞেস করে কি হয়, তুমি মনে রাখবা পেটাল, PETAL, পেটাল, ঠিক আছে। আর খাদ্যকে তৈরি করে, গাছের খাদ্যের যেন ক্লোরোপ্লাস্ট তৈরি করে, তাই না। তো সঠিক অ্যান্সার কি হবে, অপশন নম্বর বি তোমার কারেক্ট অ্যান্সার, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 150 নিউটন থ্রাস্ট এবং 0.25 বর্গমিটার ক্ষেত্রফলের উপর চাপ কত হবে। চাপের ফর্মুলা কি, থ্রাস্ট বাই এরিয়া, মানে কি বল বাই ক্ষেত্রফল। তুমি বলতে পারো বল আমার কত দিয়েছে 150 নিউটন, মানে 150, আর ক্ষেত্রফল কত 0.25, এই দশমিক উঠানোর জন্য উপরে কটা দুটো শূন্য যাবে, 25 দিয়ে আমি কাটি 4 বারে, 4×15 = 600 পাস্কাল তোমার কারেক্ট অ্যান্সার হবে, কেমন। সিম্পল নিউমেরিক্যাল আসছে, একদম সিম্পল, তুমি একদম চাপ নিও না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে গরম জিনিস স্পর্শ করলে আমরা দ্রুত হাত কেন সরিয়ে নিই। প্রথমেই আমি বললাম কেন সরিয়ে নিই, কেন, রিফ্লেক্স অ্যাঙ্গেলের জন্য। এটা কি হয়, হাতে তাপের উদ্দীপনা যখন খুব বেশি হয় তখন এই জিনিসটা হয়, বাকি এগুলো তো কোনো কথাই না, তাই না। এই যে রিফ্লেক্স অ্যাঙ্গেল কোথায় তৈরি হয়, মানে মেরুদণ্ড যে আছে না আমাদের, যে পিছনে যে মানে কি বলবো, লাস্টের যে ব্রেন আছে, কি ওটা কি বলে, হিন্ড ব্রেন থেকে কিছু একদম নার্ভের কিছু গুচ্ছ আছে, যেটা আমাদের মেরুদণ্ড গিয়ে কানেক্ট হয়, ঠিক আছে। কি করে, মানে এমন ঘটনা যেখানে মানে সময় নেই, সেই সময় কি করে, ডিরেক্ট ব্রেনের মধ্যে সিগন্যাল না পাঠিয়ে ডিরেক্ট আমাদের মানে অঙ্গ প্রত্যঙ্গে সিগন্যাল পাঠিয়ে যায়, তুমি হাত ছড়া, যেমন কি ওই যে যেমন গরম জিনিসে স্পর্শ করে হাত ছড়িয়ে নাও, হঠাৎ করে গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে সামনে কেউ চলে এলো, তখন দেখবো হাত অটোমেটিক ব্রেক মেরে দেয়, তাই না। সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনের কাজ, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোন দৃষ্টি দোষে একজন ব্যক্তি কাছের বস্তু স্পষ্ট দেখেন কিন্তু দূরের বস্তু দেখতে পান না। আচ্ছা দূরের বস্তু যদি দেখতে পায় না, তার মানে কি সে কাছের বস্তু দেখতে পাচ্ছে, মানে কি তার নিকট দৃষ্টি একদম ঠিক আছে, তাই না। নিকট দৃষ্টি একদম ঠিক আছে, নিকট দৃষ্টি ঠিক আছে। দোষ কি আছে, সে দোষ আছে দূরের জিনিস দেখতে পায় না। তো নিকট দৃষ্টি যদি দোষ থাকে, সেটাকে আমরা ইংরেজিতে কি বলি, মায়োপিয়া, তাই না। আচ্ছা নিকট দৃষ্টির জন্য কোন লেন্স ব্যবহার করা হয়, আমি তোমাকে বলতাম, দেখো নিকট 3টা ওয়ার্ড আছে, নিকট 3টা ওয়ার্ড আছে, এই জন্য যে লেন্সটা ব্যবহৃত হবে তার 4টা অক্ষর হতে হবে। আর 4টা অক্ষর কিসে আছে, অবতল, অবতল লেন্সের, তাই না। এইভাবে তুমি মনে রাখতে পারো। আর দূরদৃষ্টি দোষের কি হয়, দেখো দূর দৃষ্টি দোষ,
কেমন? দূরদৃষ্টি দোষে কি হচ্ছে দেখো, দূরের দৃষ্টি তো তার ঠিক আছে, কিন্তু দোষ আছে একটা। এই দোষটা কি, সে কাছের জিনিস দেখতে পায় না। তো কাছের জিনিস দেখতে পায়, দূরদৃষ্টি দোষকে আমরা কি বলি, হাইপারমেট্রোপিয়া বলি, তাই না? আর দেখো প্রেস বায়োপিয়া কি হয়, প্রেস বায়োপিয়াতে তুমি না দূরের দেখতে পাবা না কাছের দেখতে পাবা, কিছুই দেখতে পাবা না। তো এই জন্য তোমাদেরকে কি, যে লেন্সটা দেওয়া হয়, একটা দ্বিফোকাসি লেন্সের চশমা ব্যবহার করতে হয়, যার উপরে কি থাকে, উপরে থাকে অবতল, নিচে থাকে উত্তল, ঠিক আছে? অ্যাস্টিগমেটিজম কি বলে, এই হচ্ছে কোনো দাঁড়িয়ে থাকা আর শুয়ে থাকা, এই দুটো মানে সরি, দাঁড়িয়ে থাকা আর শুয়ে থাকা এই রেখার মধ্যে তফাৎ করতে পারে না। মানে কোনো ধরো লম্বা লাইন আছে, দেখে মনে হবে কি লাইনটা শুয়ে আছে, এই রোগে আক্রান্ত ব্যক্তি এটাই হয়। বুঝতে পারলে তো? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। বাকি এখানে আমি পুরো ডিটেলস লিখিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ থেকে পড়ে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে গুলি ছোড়ার পর বন্দুক কেন পেছনের দিকে ধাক্কা দেয়, এটি নিউটনের কোন গতিসূত্রের উপর ভিত্তি করে ঘটে? দেখো, গুলি ছুটছে সামনের দিকে, আসছে পেছনের দিকে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতির মানে তৃতীয় গতিসূত্র, ঠিক আছে? দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি বলতো, এখান থেকে আমরা বলের পরিভাষা জানতে পারি, বলের পরিভাষা, কেমন? আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সূত্র জানতে পারি, বলের সূত্র। আচ্ছা, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি, এখান থেকে আমরা বলের প্রকৃতি জানতে পারি, বলের প্রকৃতি প্লাস দিক সম্বন্ধে জানতে পারি, ঠিক আছে? আচ্ছা, মহাকর্ষ সূত্র কি হয়, এটা নিউটন দিয়েছিল, কি বলেছিল, দুটো আণবিক ভরবালা বস্তু যদি একে অপরের থেকে আর দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল লাগবে সেটা তাদের গুণফলের সমানুপাতি হবে, ঠিক আছে? সমানুপাতি হবে, আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি হবে, তাই না? এই সমানুপাতির চিহ্ন সরানোর জন্য কি আমরা কনস্ট্যান্ট মান নিই, সেটা কি জি। এই জি কি হলো, এই জি হচ্ছে সার্বত্রিক মহাকর্ষ নিয়তাঙ্ক, মানে কি এটার মান কোথাও চেঞ্জ হবে না। আর জি এর খোঁজ কে করেছিল, মনে রাখবা হেনরি ক্যাভেন্ডিশ, ঠিক আছে? জি এর মান কত হয়, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবো। চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো, যেটা পরীক্ষাতে এসেছিল তোমাদের। বলছে 3 কেজি ভরের একটি বস্তু 4 মিটার প্রতি সেকেন্ড ত্বরণে এবং 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হলে কোন ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করা হবে? তো আমরা বের করে নিই, দেখো প্রথমটা হচ্ছে কি এফ সমান সমান এম এ, তাই তো? এটাই বলের সূত্র। প্রথমটাতে কি বলছে, 3 কেজি ভরের 4 মিটার পার সেকেন্ড, মানে 3 কেজি ভর ইন্টু 4 মিটার প্রতি সেকেন্ড ত্বরণ। তো টোটাল বলের মান কত হচ্ছে, 12 নিউটন। দ্বিতীয়টাতে কি হচ্ছে, 2 কেজি ভর 5 মিটার পার সেকেন্ড, 2 কেজি ভর ইন্টু 5 মিটার পার সেকেন্ড, তো বল কত হচ্ছে, 10 নিউটন। তো এর মধ্যে কোনটা বেশি, এই বলটাই বেশি, তার মানে কি 3 কেজি ভরের বস্তুর উপর যে বলটা লাগছে সেটা তোমার বেশি হবে, ঠিক আছে? এইভাবে তোমরা করে নিও। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমরা অবশ্যই দেখিও শুরু থেকে শেষ অবধি, কেমন লাগলো আমাকে জানিও। আর ক্লাসটা একটু লম্বাও হয়ে গেল, কিন্তু অনেক কোশ্চেন ছিল তো সেই জন্য একটু লম্বা হয়ে গেল, সেটা কোনো ব্যাপার না। পরীক্ষার আগে তোমরা এই ক্লাসটা দেখে যেও, অনেক কোশ্চেন তুমি এখান থেকে কমন পেয়ে যাবে, কেমন? তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।